রাহুলের মা রুদ্রের গাল ও কপালের পরম স্নেহে চুমু এঁকে দেন। না না না, আমার কিচ্ছু হবে না, আমি শক্ত হব। আমার ছেলের জন্য তোরা এত কিছু করতে পারলে আমি মা হয়ে এটুকু করতে পারবো না? পারবো পারবো। তিনি বারবার রুদ্রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তো ছেলেকে আদর করছেন। মেঘ অবাক হয়ে সাফারের দিকে তাকিয়ে আছে। এই মেয়েকে প্রথমে সে কতই না খারাপ ভাবতো যখন রুদ্রের সাথে অমন নাটক করছিল, তবে এখন যেন তার প্রতি সম্মান বেড়ে গেছে। উপস্থিত সবাই সাফার সুনামে পঞ্চমুখ। এর মধ্যেই সব বন্ধুরা ছুটে যায় রাহুলের কাছে, এক একজনের চোখে পানি, তবে মুখে হাসি। বন্ধু ফিরে পাওয়ার আনন্দ সবাইকে যেন আরও উল্লাসিত করে তোলে। সবাই সেখানে রাহুলের সাথে কথার ঝুড়ি খুলে বসে। রাহুলও তাকিয়ে তাকিয়ে তাদের সব কিছু শোনে। বিশেষ করে যখন ফারহান আর রুদ্র একত্রে রাহুলের সামনে দাঁড়ায়, তখন সে বারবার হালকা হালকা আঙ্গুল নাড়িয়ে কিছু একটা বোঝাচ্ছিল। হয়তো সে অনেক খুশি হয়েছে, সেটাই বলেছে। রুদ্ররা সব ফ্রেন্ডরা স্টেজে উঠে ছবি তুলতেই রাহুলকে তাদের মাঝে রেখে তার চারিদিকে সবাই বসে পড়ে। ফারহান তার মোবাইলটা পিহুর কাছে দেয় ছবি তুলে দিতে। পিহু বেশ অনেকক্ষণ তাদের সবার গ্রুপ পিক তুলে দেয়। ওদিকে ওদের বন্ধুদের টুকটাক আড্ডা মাতামাতি হচ্ছে। পিহু এক সাইডে এসে বসে, সুযোগে সদ্ব্যবহার করতে বসে আর কি। ফারহানের সব কিছু চেক দিতে লাগে সে। তার মাথায় খালি একটাই চিন্তা, ওই আইডিটা একবার দেখতে, মেসেজগুলো একবার পড়তে। কি এমন মেসেজ দিয়েছিল মেয়েটি যা দেখে ফারহান তার মায়াই পড়ে গিয়েছিল। পিহু ইনবক্সে ঢুকে দেখে মেসেজের অভাব নেই। বেশিরভাগ মেয়েরা মেসেজ দিয়ে রেখেছে, যদিও রিপ্লাই দেয়নি। তবে সে কয়েকটাকে বাংলা ওয়াজ শুনিয়ে ব্লকও মেরে দিয়েছে। বেশ ধৈর্যও একদম নিচের দিকে আসে। এখন এগুলো অনেক পুরনো পুরনো মেসেজ। হঠাৎ তার চোখ আটকায় একটা আইডিতে। আরে, এটা আমার ওই ফেক আইডিটা না? ভাবতে ভাবতে কনভারসেশনে ঢুকতে শখ খেয়ে যায়। ফারহানের মেসেজের উপরে মেসেজ, যদি অনেক আগেই মেসেজ দিয়েছিল, রিসেন্ট কোনো মেসেজ দেয়নি। তবু এক একটা মেসেজ পড়ে সে তবদা খেয়ে বসে থাকে। তার মানে ফারহান আমার অপেক্ষায়, মানে ঘটনাটা এমন হলো আমার ক্রাশও আমার উপর ক্রাশ খেয়ে বসে আছে, অথচ আমিই জানি না। নিজেকে ইচ্ছে মতো গালি দেয় পিহু। আইডিটা যদি অফ না করতাম তাহলে আমার ভুইয়া সাহেবকে আরও আগেই পেয়ে যেতাম। আফসোস নিয়ে স্টেজের ফারহানের দিকে তাকায় একবার তো একবার মোবাইলের দিকে। ফারহান রাহুলদের সাথে কথা বলতে বলতে হঠাৎ পিহুর দিকে নজর যেতেই দেখে সে আপসেট হয়ে বসে আছে। চিন্তিত হয়ে এগিয়ে আসে তার দিকে। কি হয়েছে বিভু? শরীর খারাপ লাগছে তোমার? পিহু ফারহানের কথায় তার মোবাইলের দিকে ইশারা করে। ফারহান মোবাইলের স্ক্রিনে তাকাতেই সাথে সাথে তা কেড়ে নেয়। এসব বের করেছো কেন? ডিলিট দিতে মনে ছিল না? পিহু অসহায় কণ্ঠে বলে। এইটাই ওই মেয়ে যাকে আপনি ভালোবাসতেন। ফারহান পিহুর হাত ধরে বলে। ওইটা ভালোবাসা না, ওইটা ছিল ভালো লাগা। আমি একবারও বলি নাই আমার ভালোবাসা ছিল। ভালোবাসা আর ভালো লাগার মধ্যে অনেক তফাৎ। পিহু ভ্রু কুঁচকে বলে। ঘুরে ফিরে তো একই হলো। উহু, মোটেও না, মোটেও এক না। ভালো লাগা হলো কারো প্রতি টান অনুভব হওয়া, যা কারো স্বভাব বা অভ্যাস থাকে, অভ্যাস থেকে হয়। তবে তা সাময়িকের জন্য। আর ভালোবাসা হলো গভীর, দীর্ঘস্থায়ী। ভালোবাসা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা গুণ দেখে হয় না, পুরো মানুষের নাটক মেনে নেওয়া। এখানে স্বার্থের চেয়ে প্রাধান্য প্রায় যত্ন, মান, অভিমান, বোঝাপড়া, পাশে থাকার প্রতিশ্রুতি। ভালোবাসা সহজে মুছে যায় না, দূরে থেকেও টিকে থাকে। একটু থেমে বলে। এক কথায় ভালো লাগা হলো ফুলের সৌরভে মুহূর্তের মুগ্ধতা, আর ভালোবাসা হলো পুরো গাছকে আগলে রাখা, ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন। পিহু মুগ্ধ হয়ে শোনে ফারহানের বিশ্লেষণ। পিহু নরম সুরে বলে। একটা সিক্রেট বলি? ফারহান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। কি? যদি বলি ওটা মেয়ে ছিল, তো তো কি আমাকে ছেড়ে দিবেন? তুমি কি আমাকে বাজিয়ে দেখেছো? তোমার কি এই ফারহানের পার্সোনালিটি এত লো মনে হয়? আমি তোমাকে ভালোবাসি, মানে তোমাকেই ভালোবাসি। এখন আমার সব কিছু জুড়ে শুধুই পিহ। ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। বাচ্চাদের নাম কি কি রাখবা তা চিন্তা করো। ফারহানের কথায় পিহু হেসে উঠে মনে মনে বলে। থাক, কিছু জিনিস আপনার অজানা ভুইয়া সাহেব।
অনেক আনন্দ, ভালোবাসা, হাসি ঠাট্টার মাঝে বিয়েটা শেষ হয়। রাহুলকে তার বাড়িতে শিফট করা হয় মেডিকেল থেকে। বাকিরাও বরকনে নিয়ে বাড়ি ফিরে আসে। মেহমানরা কিছু চলে গেছে আর কিছু থেকে গেছে। রাত 10টা। এখন চলে এসেছে সেই সময় যার অধীর আশায় বসেছিল রুদ্র। তার বউকে একটু একান্ত করে পাওয়ার সময়। সব বাধা বিপত্তি পেরিয়ে সেই রুমে ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ড্রিম লাইটের আলোয় এক লাল পরী বসে আছে তার ফুলে সাজানো খাটের ঠিক মাঝখানে। রুদ্র ঘরে প্রবেশ করতেই দরজা লাগিয়ে দেয়। এদিকে দরজা লাগানোর শব্দে মেঘ হালকা কেঁপে ওঠে। রুদ্র একটু একটু করে এগিয়ে আসে মেঘের সামনে। আলতো হাতে মেঘের দুপাট্টা তুলে ধরে তার মুখখানার দিকে তাকায়। সারাদিনের সব ক্লান্তি যেন এখানেই এসে শেষ। মেঘও চোখ তুলে রুদ্রের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই হালকা হেসে ওঠে। এ কোনো সাধারণ হাসি নয়, এ হলো প্রাপ্তির হাসি। মেঘ বিছানা থেকে নেমে রুদ্রকে পায়ে ধরে সালাম করতে গেলেই রুদ্র তার হাত ধরে আটকে দেয়। তাকে বুকে নিয়ে বলে, তোমার জায়গা শুধুই আমার বুকে। এখানেই থাকবে সারা জীবন আমার হয়ে। মিসেস রুদ্র চৌধুরী হয়ে থাকবে তো আজীবন। মেঘ মাথা তুলে রুদ্রের চোখে চোখ রেখে বলে, মিসেস রুদ্র চৌধুরী আপনাকে কথা দিচ্ছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত মেঘ শুধু আপনারই থাকবে। মেঘের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায় রুদ্র। মেঘও আবেশে চোখ বুজে নেয়। চেঞ্জ করে নাও, নামাজ দিয়েই শুরু করব আমাদের জীবনের আরেক নতুন অধ্যায়। তারপর রুদ্র মেঘকে একে একে গয়না খুলতে সাহায্য করে। মেঘ লেহেঙ্গা পাল্টে নর্মাল শাড়ি পরে নেয়। দুজনেই ফ্রেশ হয়ে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ করে দুজনে বারান্দায় আসে। আজকের চাঁদটা স্পষ্ট, আকাশে অদ্ভুত সুন্দর লাগছে। রুদ্র মেঘকে এক হাতে জড়িয়ে ধরে বলে, শ্বশুর আব্বু, আপনার মেয়ে তো আমার নামে অনেক অভিযোগই দিয়েছে আপনার কাছে। এখন দেখুন, আপনার মেয়ের সব অভিযোগ ভুল প্রমাণ করে দিয়ে আপনার মেয়েকে আবারও নিজের করে নিলাম। মেঘ অবাক হয়ে রুদ্রের দিকে তাকায়। সে যে তার বাবার কাছে বারান্দায় এসে অভিযোগ করত, তাকে রুদ্র শুনেছে। হকচকিয়ে জিজ্ঞেস করে, আপনি কি সব শুনেছেন? রুদ্র হালকা হেসে বলে, একটু শুনে নিয়েছিলাম। আপনি তো অনেক খারাপ লোক, আমার সিক্রেট কনভারসেশন শুনে ফেলেন। খারাপ হলেও তোমারই তো। রুদ্রের কথায় দুজনেই হেসে ওঠে। মেঘ রুদ্রের কাঁধে মাথা রেখে বলে, আচ্ছা, সুখ বলতে কি জানেন? মন আর জীবনের প্রশান্তি, তৃপ্তি, আনন্দের অনুভূতিকে সুখ বলা হয়। তবে আমি তো এগুলো জানি না। আমি সুখ বলতে শুধু আপনাকেই জানি। রুদ্র ফট করে মেঘের দিকে তাকায়। মুহূর্তে মুখে হাসি ফুটে ওঠে। আমিও সুখ বলতে আমার এই বোকা ফুলকেই জানি। মেঘ চমকে তাকায়। রুদ্র কি বললেন? ভ্রু কুঁচকে বলে, কি? বোকা ফুল বললেন না মাত্র? হুম। মেঘ চিন্তিত হয়ে বলে, আপনি এই নাম জানলেন কিভাবে? এই নামে আমাকে একবার ওই লোকটি ডেকেছিল। রুদ্র মিটিমিটি হেসে বলে, যদি বলি ওই লোকটি তোমাকে এখনো বোকা ফুল বলে ডেকেছে। মেঘ রুদ্রের ঘুরিয়ে পিছিয়ে বলা কথা বুঝতে না পেরে অবাক হয়ে তাকায়। রুদ্র মেঘের ভাবভঙ্গি দেখে তার গাল টিপে বলে, এই ছোট্ট ব্রেনে এত প্রেশার দিও না বউ। মেঘ বসে আছে বারান্দায়। রুদ্র ড্রয়ার খুলে কিছু একটা বের করে আনে। মেঘ তার হাতের দিকে তাকাতেই দেখে জুয়েলারি বক্স। রুদ্র বক্সটা খুলে একটা সোনার চেইন বের করে, যাতে একটা লকেট আছে মেঘের নামে। রুদ্র যত্ন সহকারে তা পরিয়ে দেয় মেঘের গলায়। তারপরে গভীরভাবে একটা ভালোবাসার পরশ এঁকে দেয় সেখানে। অতঃপর মেঘের কানের কাছে মুখটা নিয়ে বলে, রুদ্র শুরু করতে পারি? এর কথার অর্থ বুঝতেই সাথে সাথে মেঘ লজ্জায় লাল হয়ে ওঠে। তাকে চুপ থাকতে দেখে রুদ্র ফের বলে, নাকি এখনো পারমিশন পাবো না? মেঘ কোনো উত্তরই দেয় না। তাকে চুপচাপ বসে থাকতে দেখে নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে রুদ্র এগিয়ে যায়। শাড়ির ভাঁজে হাত ঢুকিয়ে ধনুকের মতো কোমর আঁকড়ে ধরে একটানে কাছে নিয়ে আসে। সাথে সাথে অধৈর্যরা আঁকড়ে ধরে, যেন বহু বছরের তৃষ্ণা মেটাচ্ছে। ডুবে যায় একে অপরের অধরের মাঝে। বেশ কিছু মুহূর্ত যেতেই রুদ্র ছেড়ে দেয়, মুখ গুজে দেয় মেঘের গলায়। মেঘ রুদ্রের শার্ট চেপে ধরে আছে। রুদ্রের ছোঁয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অপ্রত্যাশিত বিভিন্ন জায়গায় ছুঁয়ে দিচ্ছে। মেঘের পুরো শরীরে রুদ্রের হাত বিচরণ করছে। মেঘ নিজেকে নিয়ন্ত্রণ করতে করতে শক্ত হাতে তার চুল টেনে ধরে। এক পর্যায়ে রুদ্র মেঘের আঁচলে হাত দিতেই মেঘ ধপ করে হাত আটকে দেয়। রুদ্র তাকায় মেঘের দিকে। মেঘ ঘন ঘন শ্বাস ফেলছে। রুদ্র একটা ঠোক গেলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে হাসকি স্বরে প্রশ্ন ছড়ে। আবার কি সমস্যা বউ? মেঘ লজ্জায় এদিক ওদিক তাকাতে তাকাতে ফট করে বলে ওঠে, বাথরুম পেয়েছে। আসলে তার লজ্জা লাগছে, তবে কি বলবে না বলবে ভেবে না পেয়ে এইটাই বলে বসেছে। মেঘের কথা কানে আসতেই রুদ্র অবাক হয়ে হালকা চেঁচিয়ে ওঠে। হোয়াট?
মেঘ থতমত খেয়ে বসে আছে। রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, আর ইউ সিরিয়াস? কিছুই বলে না। মাথা নিচু করে এবার রুদ্রের আরো গা ঘেঁষে বসে। রুদ্র বুঝে যায় মেঘের নীরব উত্তর। মুহূর্তে একটানে তার বাহু থেকে সরে যায় শাড়ির আঁচল। অতঃপর দুজন তলিয়ে যায় ভালোবাসার গভীরে। একে অপরের মাঝে হারিয়ে গিয়ে ভেঙে যায় তাদের মধ্যকার সব দেয়াল। সেই রাত্রে হয়ে ওঠে চিরস্মরণীয়, ভালোবাসার স্বীকৃতি আর আত্মার মিলনের এক অমিলন মুহূর্ত। বউ বলো না কি হয়েছে? কিছু না। অফিস থেকে ফিরে প্রায় আধা ঘন্টা ধরে সুমনাকে এই প্রশ্ন করেই যাচ্ছিল সাদ। তবুও সে বলছে না মন খারাপের কারণ। এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তবে চিল্লাতেও পারবে না। চিল্লালে কান্নাকাটি করে সুমনা গিয়ে বসবে শ্বশুর শাশুড়ির কাছে। একে ওর জ্বালায় বাঁচা দায়। আবার তার বাপ মা তিনজন মিলে একসাথে ধোলাই করলে বাপরে বাপ। ভাবতেই সাদের ভেতরের আত্মা যেন ফিসফিসিয়ে উঠল, ভাই তুই মর, আমায় ফাঁসাস না। বউকে দরকার হলে ইমোশনাল ব্ল্যাকমেইল কর, কিন্তু কাঁদাস না। কান গেলে আমারই যাবে, তোর না। মুহূর্তেই নিজেকে শান্ত করল সে। সুমনার দিকে তাকাতেই চোখ যেন হঠাৎ ঘুরে হারিয়ে যায়। হালকা খয়েরি রঙের শাড়ি পরিহিতা সেই প্রিয় মুখ সুমনা, তার পূর্ব পরিচিত প্রেমিকা, যাকে হারানোর ভয়ে লুকিয়ে বিয়েও করে ফেলেছিল। আজ সে আর লুকানো স্ত্রী নয়, পরিবার সমাজ সবাইকে জানিয়ে সসম্মানে ঘরে আনা বউ। ভাবতেই বুকের ভেতর এক অন্যরকম প্রশান্তি খেলে যায়। ঝগড়া ভালোবাসার এই বাঁধনে কেটে গেল 1 বছর বিয়ের। মুচকি হেসে সাদ এগিয়ে গেল। গাল ফুলিয়ে বসে থাকা গুলুমুলু বউটাকে পেছন থেকে জড়িয়ে ধরে নরম পেটে টান দিল। নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কানের কাছে চুমু খেয়ে বিড়বিড় করে বলল, বউ যাই করেছি সরি, তো আর করবো না। কথা শেষ হওয়ার আগেই কানের উপরে বাজ পড়ল যেন। সঙ্গে সঙ্গে সুমনা গর্জে উঠল, কি করেছো সেটাই জানো না, আবার আদি খেতে করতে এসেছো? একদম গা ঘেঁষে বসবে না, সরো। বেচারা সাদ রোম্যান্টিক মুডের আম্মাকে লাল সালাম জানিয়ে মুহূর্তেই লাফিয়ে উঠে দূরে সরে গেল। বুক চাপড়ে থুতু দিতে দিতে মুখ ফুসকে বলে ফেলল, কি খান্নাস বউ রে, জন্ম দিল শাশুড়ি, একটুর জন্য হাট। বাকি কথাটা গলাতেই আটকে গেল। সুমনার কড়া চোখ দেখে ঢোক গিলে বলদের মতো হেসে উঠল। সঙ্গে সঙ্গে আবার মন খারাপের ভান করে বলল, থাক লাগবে না বলা, আমি তোমার কেউ না তো। সুমনা এবার তেড়ে এসে গর্জে উঠল, এই বেটা, কতবার বলেছি চিপস আনতে, আনলে না কেন? মনে ছিল না? তা থাকবে কেন? বাইরে গেলে ঘরের বউয়ের কথা মাথায় থাকে নাকি? সাদ অবাক হয়ে পিছিয়ে গেল। কবে বলেছিল সুমনা মনে পড়ছে না? এমন তো হয় না, সব সময় তো মনে রেখে আনে, নয়তো ঘরে যে ঘূর্ণিঝড় শুরু হবে তা তো জানেই। ভয়ে ভয়ে প্রশ্ন করল, ইয়ে মানে কখন বলেছিলে? সুমনা রাগী গলায় জবাব দিল। ভয়েসে? সাদ যেন আবুল হয়ে গেল। ভয়েসে বলছে সে, মোবাইলে অফিসিয়াল নোটিশ আছে প্রতি মিনিটে। এত কিছুর ফিরে কিভাবে খেয়াল করবে? দীর্ঘশ্বাস ফেলে সঙ্গে সঙ্গে সেও একটি ভয়েস পাঠালো, সরি বউ, ভয় শুনিনি, কাল থেকে ডিরেক্ট কল দিও, পাক্কা নিয়ে আসবো। এমন উত্তর দেখে সুমনার রেগে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। সাদকে বিছানায় ধাক্কা মেরে চুল টেনে ধরেতেই সাদ চেঁচিয়ে উঠল, আম্মু বাঁচাও, তোমার ভোলাওয়ালা ছেলেটারে মেরে ফেলবে ডাইনি। সুমনা কটমট করে তাকালো। গালে জানের জুড়ে কামড় বসিয়ে তারপর ধপধপ পায়ে সেখান থেকে চলে গেল। সাদ তার যাওয়ার দিকে তাকিয়ে গাল ঘষতে হালকা হেসে উঠল। এ ঝাঁসির রানীকে একটু পরেই সামনে নিবে, আপাতত রাগ করুক না হয়। দিনের সিংহ সুমনা হলেও রাতের সিংহ তো সে। নিজেও চুল ঠিক করতে করতে বাথরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে নিচে নামলো। টেবিলে সবাই বসে আছে, গিয়ে রুদ্রের পাশে বসলো। তাহমিদের সাথে পড়ালেখা নিয়ে টুকটাক আলাপ চলছিল। সাদকে দেখে তাহমিদ গলা ছেড়ে বলল, সাদ ভাইয়া আজকাল কি তোমাকে বড়সড় মশা কামড় দিচ্ছে নাকি? নিজের গাল ঢাকতে ঢাকতে বলল। মশা না রাক্ষস। এর মধ্যেই মেঘা সুমনা একে একে খাবার সাজাচ্ছে টেবিলে। সিদ্দিকা চৌধুরী আর তাহেরা চৌধুরী একে অপরকে দিকে তাকিয়ে মুচকি হাসলেন, আবার ভর্তি চোখে ছেলেদের বউদের দেখছেন। মেঘ বিয়ের পর একাই সব সামলাতে চাইলেও তারা পাশে থাকতেন, তবে সুমনা আসার পর যেন দু জায়ের শক্তি বেড়ে গেছে। এখন তো শাশুড়িদের রান্নাঘরে ঢোকার পারমিশনই নেই। আমার চুল কি পেকে গেছে রে ছোট? তাহেরা বেগম হেসে উঠলেন। প্রতিদিনের এই প্রশ্নে তার অভ্যস্ত জবাব।
না ভাবি, এখনো কালোই আছে। সিদ্দিকা বেগম মুচকি হেসে বললেন। মনে হয় বুড়ো হয়ে গেছি, বসে বসে খাই। পাশ থেকে মেঘ খাবার বাড়তে বাড়তে বলল। কম তো আর সংসার সামলাননি আপনারা, এবার একটু শুয়ে বসেই খাবেন। সুমনাও তাল মিলিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও শ্বশুর শাশুড়ির সেবা করার সুযোগ দিন। নাকি আমরা বেশি সোয়াব কামাচ্ছি দেখে আপনার জ্বলছে? কথায় মুহূর্তে হাসির রোল উঠল। তাহমিদ পাশ থেকে পিঞ্চ মেরে বলল। ভাবি আমাকে একটু সব ফিক্কা মারিয়া দিও। সুমনা কোমরে হাত দিয়ে ভ্রু কুচকে বলল। সরকারি নাকি? তবে ঘোষ হিসেবে কিছু মিছু দিলে দিতে পারি। সবাই মিটিমিটি হাসছে। কথোপকথনের মাঝে রুদ্রের দাদির মুখে ফুটল সুখময় হাসি। পরিবার যেন পরিপূর্ণ হয়ে উঠেছে। 2 মেয়ে গেছে, আবার 2 মেয়ে এসেছে, সুখের শেষ নেই। হাসি ঠাট্টায় মুখর পরিবেশ। প্রাপ্তির নিঃশ্বাস ফেলে তিনি বললেন। আল্লাহ যেন এই পরিবারের বন্ধন এভাবেই অটুট রাখেন। এখন শুধু তাহমিদ দাদুর ভাইটাকে সুখে দেখলে মূল্য শান্তি পাবো। কথায় পাশ থেকে তাহমিদে দাদির গাল টেনে দিয়ে দুষ্টুমিতে বলল। বুড়ি, আমার মেয়ের জন্মদিনে তোমাকে আর আমার মেয়েকে একই রকম পুতুল সাজাবো। তার আগে কোথাও যেতে দিচ্ছি না, বুঝলে? তিনি হেসে ফেললেন। কারো হায়াত মৌতের কথা বলা যায় না রে দাদু ভাই, আর কখন কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। রুদ্র কপাট রাগে বলল। বুড়ি আবার শুরু করলে? বলিনি এসব কথা মুখে না আনতে? আমাদের সাথে থাকতে ভালো লাগে না? চলে যেতে চাওয়া বারবার। সাত পাশ থেকে টিটকারি মেরে বলল। না, আমাকে মিস করছো বুঝি? দেখো, এক জোয়ান দাদা দেখে তোমাকে আবার বিয়ে করিয়ে দিব, তখন আর কোথাও যেতে চাইবে না। নাতিদের কথায় তিনি হেসেই যাচ্ছিলেন। পিহু আর সামিয়াকে খুব মনে পড়ছিল তার। থাকলে তারাও এখন মেতে উঠতো এই হাসি ঠাট্টায়। হেসে বললেন। হয়েছে, যাচ্ছি না কোথাও তোদের ছেড়ে। শোন রে সামিয়া, পিহুর জন্য মনটা ভীষণ টানছে। কাল জামাই সহ ডেকে আনিস, কদিন থাকুক এখানে। এনামুল চৌধুরী সায় দিলেন। আমিও তাই ভাবছিলাম, অনেকদিন হলো আসেনি, আজকেই কল দেব। এরশাদুল চৌধুরী উঠে বললেন। আচ্ছা, এবার মেঘ সুমনা বসো মা, এখানেই সবাই আছে, আমরা নিজেরাই নিয়ে খেতে পারবো। এখন একটু ছেলে মেয়েদের নিয়ে শান্তিতে খেতে দাও। বসো বসো। মুচকি হেসে মেঘ সুমনা বসে পড়ল টেবিলে। এভাবেই হাসি আনন্দের সঙ্গে শেষ হলো রাতের খাওয়া দাওয়া। চৌধুরী বাড়ি এখন আগের চেয়েও আরো প্রাণবন্ত। বাচ্চা না থাকলেও সুমনার দুষ্টুমিতেই বাড়ি মাতিয়ে রাখে। সঙ্গে তাহমিদের সঙ্গ। মেঘের সবার জন্য ঢাল হয়ে থাকা। ভাইদের একজোট হয়ে সংসার সামলানো, সব মিলিয়ে যেন ঘরের কর্তাদের আসলে ছুটি দিয়েছে তারা। খাওয়া দাওয়া শেষ করে মেঘ সবে মাত্র রুমে প্রবেশ করেছে। ঢুকতেই রুদ্রের গম্ভীর চেহারাটা চোখে পড়ে। সকাল থেকেই রেগে আছে রুদ্র। তার একটাই কারণ, 2 দিন ধরে শরীরটা খারাপ দিচ্ছে, অথচ মেঘ কিছুতেই ডাক্তারের কাছে যেতে রাজি হচ্ছে না। মুহূর্তেই মেঘের ঠোঁটে হাসি ফুটে ওঠে। দরজা লাগিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় রুদ্রের দিকে। তবে রুদ্র যেন তাকে দেখেও না দেখার ভান করে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। মেঘ মুচকি হেসে আলমারি থেকে একটা রানী গোলাপি শাড়ি বের করে। সেটাই রুদ্র কদিন আগে তার জন্য এনেছিল। পরার সুযোগ হয়নি, আজ তাই নিজেই বাথরুমে ঢুকে যায়। সুন্দর করে শাড়িটা পরে বেরিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে গুছিয়ে নেয় নিজেকে। অতঃপর একটা ছোট ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় রুদ্রের ঠিক সামনে। তবু রুদ্র তার দিকে তাকায় না। মেঘ সেটা দেখে ল্যাপটপ আলতো করে রুদ্রের উড়ু থেকে সরিয়ে নিজে বসে পড়ে তার কোলে। গলা জড়িয়ে ধরে রুদ্রের চোখে চোখ রাখে, নরম কণ্ঠে বলে। রুদ্র এমন করছেন কেন? আপনার এমন চুপচাপ থাকা ভালো লাগছে না আমার। গম্ভীর মুখে উত্তর দেয়। এসব করে লাভ নেই, আমি বলছি না যে আমার কথা শুনে না তার দিকে তাকানোরও ইচ্ছে নেই আমার। আমি সত্যি ঠিক আছি। রুদ্র আর কিছু বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে মেঘের দিকে। মেঘ আস্তে আস্তে বলতে থাকে। রুদ্র আমি না আপনার থেকে একটা জিনিস লুকিয়েছি। ভ্রু কুচকে জিজ্ঞেস করে। মেঘ কি? এতে সেই লুকোনো জিনিস আছে। হাতের ছোট ব্যাগটা রুদ্রের হাতে দেয়। রুদ্র কপাল কুচকে খুলতেই থমকে যায়। তার হাত যেন আটকে যায় ভেতরে জিনিসগুলো দেখে। মনে হয় অদৃশ্য কোনো ভার বহন করছে। কি হলো? বের করুন। শ্বাসরুদ্ধ হয়ে ছটফট নয়নে তাকায় রুদ্র মেঘের দিকে, আবার ব্যাগের দিকেও। তার হাত কাঁপতে থাকে। অবিশ্বাসে ভরা চোখ, কাপা কণ্ঠ উচ্চারণ করে। মেঘের বউ, এটা স্বপ্ন?
এটা স্বপ্ন নয় তো? ঠোঁটে মিষ্টি হাসি, মাথা নেড়ে বোঝায় না। রুদ্র কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে। দ্রুত ব্যাগ থেকে বের করে আনে ছোট ছোট জামা জুতো, সাথে একটি কাগজ, তাতে লেখা, আই এম কামিং মাই ডিয়ার পাপা, আর ইউ ওয়েটিং ফর মি। রুদ্র আর কিছু ভাবতে পারল না, মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু জীবনের সবচেয়ে বড় সুখবর পেয়ে তার পক্ষে আর চোখের বাঁধ ভাঙা আটকানো সম্ভব হয় না। মাথা তুলে মেঘের মুখ দুহাত দিয়ে আঁকড়ে ধরে বলে, তুমি একবার বলো, তুমি একবার মুখে বলো। মেঘা ভেজা কণ্ঠে সেই সুখকর সংবাদ শোনায়। আমার প্রিয় রুদ্র মশাই, আপনি বাবা হতে চলেছেন আর আমি মা। আমাদের ভালোবাসার চিহ্ন আসতে চলেছে এই দুনিয়ায়। রুদ্রের খুশি ধরেকেই সে তো লাফিয়ে উঠে মেয়েকে কোলে তুলে নিয়ে ঘুরতে থাকে, যেন ছোট্ট শিশুকে প্রিয় খেলনা কিনে দেওয়া হয়েছে আর সে আনন্দে আত্মহারা। একের পর এক চুম্বনে ভরিয়ে দেয় মেঘকে। বউ, তুমি কি জানো আমার জীবনের সেরা উপহারটা তুমি আমাকে দিতে যাচ্ছ? আমি আমি কিভাবে যে বলি কতটা খুশি, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি বাবা হব, আমি বাবা। রুদ্রের এসব বাচ্চামি পাগলামিতে হেসে ওঠে মেঘ। সেও ভীষণ খুশি। গতকাল পিহুর কথায় সে যখন প্রেগনেন্সি টেস্ট করে তখনই পজিটিভ আসে। তারপর থেকে ভেতরে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন তার শরীরের ভেতরে নতুন এক প্রাণ নীরবে শ্বাস নিচ্ছে। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে হঠাৎ অপরিচিত মনে হয় সে শুধু সে নয়, সে এখন দুজন। চোখের কোণে আনন্দাশ্রু জমে ওঠে, বুকের ভেতরে শিহরণ বয়ে যায়। মনে হয় শরীরের প্রতিটা ধমনীতে যেন বাজছে এক অদ্ভুত সুর। মায়ের প্রথম গান, সন্তানের প্রথম আশ্রয়। হঠাৎ রুদ্র থেমে যায়। তাড়াতাড়ি মেয়েকে বিছানায় বসিয়ে রাগ ভরা স্বরে বলে, শিট, স্টুপিড আমি। এই অবস্থায় তোমাকে কোথায় সাবধানে রাখতে হবে। মেঘ হেসে তার হাত ধরে বসায়। সেদিন সারা রাত দুজনের কাটে গল্পেই। মাঝে মাঝে রুদ্র মেঘের পেটে মাথা রেখে বাবুর সাথে কথা বলে। যদিও বাচ্চারা তখনও পুরোপুরি গড়ে ওঠেনি, তবু বাবার মন তো। দুজনে মিলে কল্পনার জাল বুনতে থাকে। এই ছোট্ট অদেখা প্রাণ কেমন করে হাঁটবে, কেমন করে হাসবে, কাকে প্রথম ডাকবে। তাদের মনের ক্যানভাসে ফুটে ওঠে অসংখ্য স্বপ্ন। এরই মধ্যে রুদ্র সবাইকে খবরটা জানাতে চাইলে মেঘ থামায়, বলে কাল সবাই একসাথে হলে তখনই বলবে। রুদ্র বাধ্য ছেলের মতো বউয়ের কথাই মানে। মেয়েকে বুকে টেনে নিয়ে ফিসফিস করে বলে, এখন মনে হচ্ছে শুধু তোমাকে নয়, তোমার সাথে বাবুকেও বুকে নিয়ে আছি। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া এত সুন্দর একটা অনুভূতি দেওয়ার জন্য। পরক্ষণে আবার রুদ্রের হাসি মিলিয়ে যায়। তবে সামনের দিনগুলোর জন্য ভীষণ ভয়ও হচ্ছে। ভয়ের কি আছে? রুদ্র মেঘকে শান্ত করে জড়িয়ে ধরে মনমরা স্বরে বলে, বাচ্চা জন্ম দেয়া কি এত সহজ? এই 9টা মাস তোমাকে কত কষ্ট করতে হবে, এই ভেবেই ভয় হচ্ছে। মেঘ হেসে বলে, এই কষ্ট কিছুই না, প্রত্যেকটা মা হওয়ার পেছনে এই দিনগুলো থাকেই। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আপনি শুধু আমার পাশে থাকবেন, তাহলেই হবে। রুদ্র মেঘের মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের সামনে ভেসে উঠছে সেই প্রথম দিনের দৃশ্য। বেবি পিঙ্ক রঙের চুড়িদার পরা সেই ভীত স্বতন্ত্র হিচকি তোলা মেয়েটি ড্যাব ড্যাব চোখে চোখ মেলে ভয় নিয়ে তাকিয়েছিল ঠিক রুদ্রের দিকে। সে অপরিচিতা আজ তার সন্তানের মা হতে চলেছে। সময় কত দ্রুত বয়ে যাচ্ছে। আবারও মেঘের সমগ্র মুখমণ্ডল চুম্বনে ভরিয়ে দিল রুদ্র। পরম স্নেহে তার চুল আঙ্গুলে বুলিয়ে দিতে দিতে মৃদুস্বরে বলল, মেঘ, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি আমার রোদেলার আম্মুকে। মুচকি হেসে উত্তর দিল, রোদেলা যদি ছেলে হয়? তাহলে শেহরোজের আম্মু। মেঘ কপাল কুচকে বলল, না না না, রুদ্রান রাখবো। তাহলে শেহরোজ চৌধুরী রুদ্রান, আর মেয়ে হলে রোদেলা চৌধুরী মেহু। সে রাত দুজনের জীবন পরিণত হয় ভীষণ আনন্দের এক অবিস্ময়কর রাতে। অন্যদিকে ভুইয়া বাড়িতে পিহু কোমরে ওড়না বেঁধে রান্নায় ব্যস্ত। ফারহানের মা একটু পরপর উকিঝুঁকি দিচ্ছেন, তবে পিহু তাকে রান্নাঘরে আসতে কড়া মানা করেছে। এমনিতেই শরীর খারাপ, তার উপরে আগুনের তাপে আরও অসুস্থ হয়ে পড়তে পারেন। ফারহান সবেমাত্র বাসায় ফিরল। মাকে এভাবে দাঁড়িয়ে উকি দিতে দেখে কপাল কুঁচকে এগিয়ে এলো। ছেলের কি ব্যাপার আম্মু, ভেতরে কে? এভাবে দাঁড়িয়ে কি দেখছো? কণ্ঠে শুনে মা ঘুরে তাকালেন। চোখ মুখ ছোট করে মৃদু অভিমানী সুরে বললেন, ফারহান মায়ের কথা শুনে হেসে উঠল। বেশ বুঝতে পারছে পিহুর কথাই তিনি বলেছেন। কাছে টেনে এনে সোফায় বসিয়ে দিল। ঠিকই তো করেছে, তুমি অসুস্থ, একটু রেস্ট তো নাও।
ফারহান উঠে দাঁড়ালো। চিন্তা করো না, আমি আছি, তুমি রুমে গিয়ে বিশ্রাম নাও। বলেই মাকে রুমে পাঠিয়ে দিয়ে নিজেও কাপড় বদলে সোজা রান্নাঘরে ঢুকলো। চোখে পড়তেই গৃহিণীর রূপে পিহুকে দেখতে পেল। চুল খোপায় বাঁধা, কপালের সামনের কাটা চুলগুলো নেমে এসেছে, কোমর পেঁচানো ওড়না, এক হাতে তরকারি নাড়ছে আবার সবজি কাটছে। মনোযোগের দুনিয়ায় যেন একেবারে হারিয়ে আছে। ফারহানের ঠোঁটে জয়ের হাসি ফুটে উঠল, যেন জীবনের বড় কিছু অর্জন করেছে সে। সে অবুঝ বাচ্চামি করা দুষ্টু আর বেয়াদব পিহু আজ দায়িত্ববান বধূ হয়ে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল, ঘাম ভেজা গলায় মুখ ডুবিয়ে দিল। হঠাৎ স্পর্শে পিহু চমকে উঠলেও মুহূর্তে বুঝল এ ফারহান ছাড়া এর কেউ নয়। এক হাতে তার গাল ছুঁয়ে ঠোঁটে এক ফোঁটা হাসি খেলে গেল। কি মশাই, কখন এসেছেন? ফারহান তাকে আরও শক্ত করে জড়িয়ে গলায় টানার দুটো চুমু খেয়ে ফিসফিস করে বলল, যখন আপনি কাজে ব্যস্ত ছিলেন। তো এই গরমে এসেছেন কেন? যান, ফ্যানের নিচে বসুন, আমি শরবত করে আনছি। ফারহান তার গলায় হালকা কামড় দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার দরকার নেই। বলতে বলতে তার হাত থেকে চাকু কেড়ে নিয়ে নিজেই সবজি কাটা শুরু করলো। পিহু বিস্ময়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, সঙ্গে সঙ্গে ছুরি ছিনিয়ে নিতে হাত বাড়ালো। কি করছেন? দেন আমাকে, আমি করে নিই। ও, আমি কাটাতে পারবো না। আরে সারাদিন পরে এসে এসব কি লাগিয়েছেন? একটু রেস্ট নিন না। রান্না প্রায় শেষ, শুধু সবজিটা বাকি, আমি করে নেব। কিন্তু ফারহান নাছোড় বান্দা, সাহায্য করবে মানে করবেই। অবশেষে পিহু আর আটকায়নি, সে কেটে যাচ্ছে, আর পিহু রান্নায় মন দিয়েছে। মাঝে মধ্যে আর চোখে ফারহানকে দেখছে পিহু। রাগচাটা গম্ভীর যে মানুষ একসময় তাকে অগ্রাহ্য করত, আজ সেই মানুষ তার জন্য রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছে। মনের ভেতর অজানা এক শান্তিময় সুখকর বাতাস বয়ে গেল। রান্না প্রায় শেষের পথে। ফারহান বাসনপত্র ধুয়ে গোছাচ্ছে। যদিও পিহু তাকে এসব করতে দিচ্ছে না, তবু সে নিজের মতো করে যাচ্ছে। এমন সময় পিহু তরকারিতে ঢাকনা খুলে লবণ টেস্ট করতে মুখে নিতে ঘ্রাণ নাকে লাগতেই তার চোখ মুখ কুচকে গেল। তড়িঘড়ি মুখ চেপে সোজা ভিসিনের দিকে কাছে গেলে গলগলিয়ে বমি শুরু করলো। হতভম্ব হয়ে ফারহান ছুটে এলো। এই পিহু, কি হলো তোমার? মাত্রই তো ঠিক ছিলে। বমি থেমেছে, কিন্তু শরীর দুর্বল হয়ে পড়েছে। ফারহানের বুকে হেলে বলল, বুঝতে পারছি না, ঠিকই তো ছিলাম। তরকারির গ্রান আসতেই যেন সব গুলিয়ে উঠল। ফারহান আর দেরি না করে তাকে কোলে তুলে সরাসরি রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। চুপচাপ রেস্ট নাও। কিন্তু রান্না? তা আমি শেষ করেছি। এই গরমে এতক্ষণ দাঁড়িয়ে ছিলে বলে এমন হলো। তারপর রান্নাঘরে ফিরে বাকি কাজ কোনো রকমে গুছিয়ে শেষ করলো। খাবার নিয়ে এসে নিজ হাতে পিহুকে খাওয়াতে লাগলো। পিহু নীরবে তাকিয়ে আছে তার প্রিয় মানুষটার দিকে। কেন এত ভালোবাসে সে তাকে? প্রশ্ন করে মনে মনে নিজেকেই উত্তর দিল, এই যে এতটা যত্ন রাখে, ছোট বাচ্চার মতো আগলে রাখে, এই ছোট ছোট কারণেই তো ভালোবাসা দিন দিন আরও বেড়ে চলেছে। কিন্তু খাওয়ার মাঝে পিহুর আবারও বমি করে। ফারহান ভীষণ চিন্তিত হয়ে পড়ল। এই বউ, এখনই ডাক্তার কাছে যাই চলো। আরে না, রাত অনেক হয়েছে, হয়তো ফুড পয়জন হয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না, আগে আপনি খেয়ে নিন, আমি বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ফারহান আর কিছু বলল না। খাওয়া শেষ করে হাত ধুয়ে শুয়ে পড়ল পিহুর পাশে, নিজের বুকের কাছে টেনে নিল শক্ত করে। পিহু আবেশে জড়িয়ে ধরল তাকে। এখানেই যেন সব সুখ আর শান্তি মিলিয়ে মিশে একাকার। ফারহান পরপর কয়েকবার ঠোঁট ছোঁয়ালে তার কপালে। তুমি বড্ড অবাধ্য বউ। পিহু হেসে উত্তর দিল। আর আপনারই তো। শক্ত করে জড়িয়ে অধিকারী কণ্ঠে ফারহান বলল, একটু তুমি শুধু আমার, একান্তই আমার। থেমে পিহুর কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তুমি আমার বেয়াদব বউ, আমার অবাধ্য নারী, আমার অর্ধাঙ্গিনী, আমার ভালোবাসা, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, আমার জীবন, আমার সব। পিহুর ঠোঁটে ফুটল যুদ্ধজয়ের হাসি। নতুন কিছু নয়, ফারহান প্রায় এভাবে বাচ্চামি করে, তবে পিহুর ভীষণ ভালো লাগে এসব। আজও তাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসে ফারহান, একটুও বদলায়নি। পিহু তার ভাবনায় ডুবে আছে। হঠাৎ ফারহান খোঁচা দিয়ে বলল, মনে আছে ইমরান হাস? চোখ বড় করে তাকিয়ে মুখে হাত চাপা দিয়ে থামিয়ে দিল। লজ্জায় মুখ লুকিয়ে ফেলল ফারহানের বুকে। আজও সেই দিনের কথা মনে পড়লে শিউরে ওঠে সে। ফারহান হাসতে হাসতে বলল, তবে যাই বলো, তার জন্যই তো বিয়েটা দ্রুত হয়েছিল। পিহুর আগে চোখে তাকালেও ফারহান চুপ করে গেল। তবে ঠোঁটে মিটিমিটি হাসি লেগেই আছে। আর পিহু স্মৃতিতে ফিরে গেল সেদিনের 2 বছর আগে। মেঘ, সুমনা, রিক, পিহু ভার্সিটির ক্লাস ফাঁকি দিয়ে দাঁড়িয়ে আছে পাশে এক আম বাগানের গেটের বাইরে। তাদের বর্তমান পরিকল্পনা আম চুরি করা। গেটের কাছে পাহারায় দাঁড়িয়ে আছে এক বুড়ো লোক। ভেতরে ছোট একটি বাড়ি। সম্ভবত লোকটি সেখানেই থাকে। পিহু সবাইকে বুঝিয়ে দিচ্ছে কে কি করবে। যদিও মেঘ এসবের মধ্যে থাকতে চাচ্ছিল না, তবুও তাকে দেওয়া হলো সবচেয়ে বড় দায়িত্ব। কি?
আমি নাই বাবা, মাফ কর। না না প্লিজ জানো, এমন করিস না। না আমি যাচ্ছি, থাক তোরা। ছি, এই বুঝি ফ্রেন্ডশিপ? হ্যাঁ, মানুষের ফ্রেন্ডও দেখি, আমার ফ্রেন্ডও দেখি। মানুষের ফ্রেন্ড জান দিতে রাজি, আর আমারটা সামান্য কথা শুনতে রাজি না। পিহুর কথায় মেয়ে কটমট করে তাকায়। তেরে এসে পেটে গুতা মেরে বলে, পাশ নাটক কম কর পাপির দল। থেকে রিক সুমনা অনুরোধ শুরু করে। শেষমেশ মেয়েকে রাজি হয়। এদের সাথে সে কখনোই পারে না। সবাই গিয়ে দাঁড়িয়ে পড়ে গাছের আড়ালে। মেঘ আস্তে ধীরে এগিয়ে যায় লোকটার দিকে। আসসালামু আলাইকুম দাদা। লোকটা মেঘকে দেখে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকায়, তারপর এগিয়ে আসে। মেঘ ওয়ালাইকুম আসসালাম, কি চাই? আমতামতা করে একবার তাদের দিকে তাকায়। তারা চোখ গরম করে ইশারা করতেই বলতে লাগে। লোকটা আমাদের 2 হাতের আঙুল কয়টা জানেন? কিছুটা অবাক হয়। এ কেমন প্রশ্ন? এমন সময় এমন প্রশ্নই বা কেন? কোনো মতলব কি ভেবে সন্দেহ ভরে জিজ্ঞেস করলো। জানি তো, 10টা। তাহলে আপনি ভুল জানেন, 10টা না 11টা। কি মাথা খারাপ নাকি? এই যে দেখো 10টা। বলেই লোকটা গুনে দেখায়। তা দেখে মেয়েকে থামিয়ে নিজের এক হাতে দেখিয়ে বলল, না এভাবে না, আমার ডান হাতে কয়টা আঙুল? 5টা। এবার মেঘে সেই হাতের 4টি আঙ্গুল নামিয়ে বুড়ো আঙ্গুল তুলে রাখে, সাথে অন্য হাতের 5 আঙ্গুলও তুলে সামনে ধরে। আর এখানে কয়টা আঙুল? লোকটি হিসাব করে বলল, 6টি। তো এবার যোগ করে বলুন, আমার 2 হাতে কয়টি আঙুল হলো? লোকটা যোগ করে বলল, 11টা। এই কেমনে? না না, 2 হাতে তো 10টা আঙুল। লোকটা কনফিউজড হয়ে যায়, বারবার গুনতে থাকে। ওদিকে ফাঁক পেয়ে পিহু, রিক, সুমনা ঢুকে পড়ে। বেশ কয়েকটা আম ইতিমধ্যে পেয়ে গেছে, তবে ঝামেলা মাথায় রিক। লাঠি দিয়ে আম পাড়ছিল তারা। সে পণ্ডিতি করে ইটের টুকরো দিয়ে মারে ইটা, তবে তা গিয়ে ডিরেক্ট সেই ঘরের টিনের উপরেই পড়ে। সঙ্গে সঙ্গে এক মহিলার চিৎকার ভেসে আসে। এই ক্যাটারে? শালার ঘরের শালা, তোকে কে বলেছে উস্তাদি করতে? আরে মানে? এসব বাদ, আগে আম দ্রুত ব্যাগে রাখ, দেখে ফেললে কেলেঙ্কারি। মহিলাটি আস্তে আস্তে তারা কিছু আম ব্যাগে রাখলেও বাকি আম হাতেই রয়ে যায়। তাদের আম চুরি করতে দেখে রেগে যায় মহিলাটি, লাঠি নিয়ে তেড়ে আসে। কত বড় সাহস, আমার বাগানের আম চুরি করস? দাঁড়া দাঁড়া, এই তোরা ঢুকলি কেমনে? আমার জামাই না পাহারা দিচ্ছিল? পিহুরা দৌড়াতে দৌড়াতে বলল, এসব পরে দাদি, আগে সামনে দেখেন, আপনার জামাই জোয়ান মায়ের সঙ্গে টাঙ্কি মারে। পিটানোর হলে জামাইকে পিটিয়ে সোজা করুন, নয়তো এই বয়সে জামাই হারাবেন। পিহুর কথায় মহিলাটি দৌড়ে গেটের দিকে তাকায়। আসলে এই সুন্দরী এক জোয়ান মেয়ের সঙ্গে কি যেন আলাপ করছে তার বুড়া জামাই। সঙ্গে সঙ্গে মাথায় আগুন ধরে যায়। তবে রে, বউ রেখে অন্য বেটির সঙ্গে ফুষ্টি নষ্টি। এদিকে পিহুরা দৌড়াতে দৌড়াতে মেঘকেও টেনে নিয়ে যায় সাথে। দৌড়াতে দৌড়াতে ভার্সিটির গেট পেরিয়ে মাঠে বসে পড়ে সবাই হাঁপাচ্ছে। একে অপরের দিকে তাকাতেই খিলখিলিয়ে হাসির শব্দ ছড়িয়ে পড়ে। বুঝলাম না, আবেগের বয়স কি শেষ হয়ে গেছে নাকি? সব কিছুতেই বিবেক কাজ করছে। রিকের কথায় সুমনা ওর পিঠে চাপড় মেরে বলল। রিক তোর বিবেক আর গাধার বিবেক সেম। নাক তুলে বলল, পিহু ঢং না ভাই, একে তো বেডার আম চুরি করলাম, তার চেয়েও বড় কথা বেটার বউয়ের সঙ্গে যে ঝামেলা লাগাই দিলাম। এখন তো মনে কুচুমুচু করছে, যেই দাজ্জাল বেডি বেটারে যদি মারে। পাশ থেকে কাঁচা আম খেতে খেতে বলল, বেড়াই কেন বেডিগোর কথা শুনতে গেল? লুচ্চা বেড়া, বউ থাকতে মেয়েদের কথায় কান দিল কেন? ভালো হয়েছে, খাক বোর থাতানি। মেঘ ভ্রু কুচকে এদের কাহিনী দেখছে, ফুস করে শ্বাস ছেড়ে বলল, কোন দিন যে তোদের জন্য আমি হুদাই বাস খাই। ভাই তোরা কি ছোট বাচ্চা এখনো? এসব স্বভাব কখন ছাড়বি? তুমি মহিলা বিয়াইত্তা, তবে আমরা সিঙ্গেল, আমাদের সময়। হঠাৎ ফারহানের কথা মাথায় আসায় মেঘ পিহুকে জিজ্ঞেস করল, এসব বাদ, আগে বল ফারহান ভাইয়ের সঙ্গে ফের কি হয়েছে? কল ধরিস না কেন? ওই বেডার কথা বাদ দে, ব্রেকআপ করে ফেলবো, নিরামিষ বেডা। বেচারা আমাকে মেসেজ দিয়ে তোর খোঁজ নিচ্ছে। এমন বাচ্চামি করিস না, কথা বলে নে। পিহু মুখ মুচড়ে বলল, আসছে কথা, আমার কথা শুনতে। আমি তো শুধু একটা গানই শুনতে চেয়েছিলাম। বলে আমার গলার স্বর ভালো না, আমি তাও বলেছি শুনুন, আমি হিরো আলমের গানও নির্দ্বিধায় শুনতে পারি, আপনি গিয়ে যান, সমস্যা নেই। বেয়াদব বেড়া গাইলই না, উল্টো ঘুমিয়ে গেল। এমন আনরোমান্টিক ঝাউরা বেড়ার সঙ্গে আর কথা বলবো না।
তো কথাটুকু বলে সামনে তাকাতেই দেখে মেঘরা হাসছে। তার ভ্রু কুঁচকে যায়। হাসির কি আছে? সে কি জোকস বলেছে? হ্যাঁ জব, হাসছিস কেন তোরা? আমি কি জোকস বলেছি? তোমাকে দেখে হাসছে। তুমি তো আর জোকারের থেকে কম না। হঠাৎ ফারহানের গলায় পিহু চমকে উঠে পেছনে তাকায়। ফারহান ফর্মাল গেটাপে দাঁড়িয়ে কিছুটা ভোরকে জিজ্ঞেস করলো। আপনি এখানে কি করছেন? ফারহান পাত্তা না দিয়ে মেঘের উদ্দেশ্যে বলল, ভাবি, এ বিয়াদবটাকে নিয়ে যাচ্ছি, চলে আসবেন আপনারা। বলেই পিহুর হাত ধরে হাঁটা শুরু করে। পিহু হাত ছাড়াতে বিলাপ শুরু করে। ছাড়েন, আমি কোথাও যাব না আপনার সঙ্গে। এই মেঘ, দেখ তোর ননদকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, কিছু বল, আটকা। মেঘরা হাসছে তার কাণ্ডে, কিছুই বলছে না। তা দেখে পিহু ফারহানের হাত ছাড়াতে ছাড়াতে ফের বলল, ছেড়ে দে শয়তান, আপনি আমার দেহ পাবেন, মন পাবেন না। ফারহান এবার ধমকে উঠল। পিহু চুপ, বাদরামি অফ করো, নয়তো আর একটা কথা বললে কোলে তুলে নিব বিয়াদব। পিহুকে নিয়ে রওনা দেয় এক রেস্টুরেন্টের উদ্দেশ্যে। পৌঁছে গাড়ি থামিয়ে ফারহান পিহুর দিকে ফিরে। পিহু প্রশ্নাত্মক চোখে তাকিয়ে তার দিকে। ফারহান হুট করে পিহুর চুলের পেছনে হাত দিয়ে একটানে তাকে সামনে নিয়ে আসে। তুমি কি আমাকে জ্বালিয়ে মারতে চাইছো পিহু? তো আপনি আমার কথা শোনেন না কেন? ভাইয়া ঠিকই বলে, আপনি একটা রসকসহীন মানুষ। ফারহান ভ্রুকুচকে বলল, বাচ্চা মেয়েকে সাই না দিলে রসকসহীন হয়ে যায় মানুষ। হঠাৎ ফারহান মুখটা একদম পিহুর মুখ বরাবর নিয়ে আসে, হিসিয়ে বলে, রসকস কেমন আছে আমার ভিতরে, একটু দেখাই। পিহু চকিয়ে উঠে, কি বলে এই ছেলে? সে কিসের কথা বলছে? মোটেও ওগুলো বাচ্চামি না। আপনি কিসের কথা বলছেন? ফারহান মুখটা আরো সামনে এগিয়ে আনে। তাদের মধ্যে 1 ইঞ্চি ব্যবধান। হঠাৎ ফারহানকে এত কাছাকাছি দেখে পিহুর প্রাণ পাখি যেন উড়ে যায়। ঘন ঘন শ্বাস নিচ্ছে, চোখ তুলে তাকাতেও পারছে না বেচারি। পিহুর এই অবস্থা দেখে ফারহান মিটিমিটি হাসছে। পিহু আশপাশ করছে, ছাড়া পেতে চায়। এক পর্যায়ে ফারহান তাকে ছেড়ে শব্দ করে হেসে ওঠে। এতটুকুতেই শেষ? রসকস দেখাতে লাগলে তো একদমই নাই হয়ে যাবে। ফারহানকে মজা উড়াতে দেখে পিহু কড়া চোখে তাকায়। তাকে ভয় দেখাতেই যে এমনটা করেছে সে বেশ বুঝতে পারছে। তবে পিহু কি ভয় পাওয়ার লোক নাকি? মোটেও না। নিজেকে সামলে বুক ফুলিয়ে বলে, হ্যাঁ, আমাকে কি মনে করেন ভয় পেয়েছি? মোটেও না। আমাকে উপরে দেখতে ভালো মানুষ মনে হলো, ভেতরে ভেতরে আমি ইমরান হাশমি। ফারহান সিটবেল্ট খুলে বেরোতে নিচ্ছিল। হঠাৎ পিহুর কথায় মুহূর্তে তার শুকনো কাশি উঠে যায়। কাশতে কাশতে চোখ বড় বড় করে তাকায় তার দিকে। ফারহানের দৃষ্টি পেয়ে পিহুর হুঁশ ফিরে। সে কি বলতে কি বলেছে, সঙ্গে সঙ্গে মুখে হাত চলে যায়। মনে মনে দুবার আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলেছে। কি বললে তুমি? তো কই কি? বুঝেছি, বিয়েটা জলদি করতে হবে। বলতে বলতেই তাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকতেই পিহু চারিদিকে দেখতে থাকে। পুরো রেস্টুরেন্ট খালি, তবে সুন্দর করে সাজানো, আশেপাশে বেলুন ফুল দিয়ে ডেকোরেশন করা। পিহু দেখতে দেখতে বলে, এই এটাই কারো জন্মদিন হয়তো, চলুন আমরা অন্যটায় যাই। বলতে বলতেই পাশে ফিরে তাকাতেই দেখে ফারহান নেই। চকিত নজরে পাশে খুঁজতে থাকে। কোথায় গেল ফারহান? এই শুনশান রেস্টুরেন্টে তাকে একা রেখে ভয়ে ভয়ে পেছন ঘুরে বের হয়ে আসতে নাই। ঠিক তখনই আশেপাশের সব লাইট জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে উপর থেকে গোলাপের পাপড়ি এসে পড়ে পিহুর ওপর। পিহু অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। তখনই সেই পেছন থেকে একটি গলা ভেসে আসে। ওহ আমার প্রিয় অবাধ্য নারী, আজকের মতো একটু বাধ্য হয়ে আমার কথা একটু পিছন ফিরে দেখুন। পিহু সাথে সাথে পেছনের দিকে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে পরিচিত মুখগুলো। ফারহান হাঁটু মুড়ে বসে আছে, তার হাতে রিং বক্স। পেছনে ফারহানের পরিবার সহ পিহুর পরিবার। পিহু অবাক, তার ভাই, চাচা, বাবা সব এখানে। আপনাকে আমি হালালভাবে আমার ঘরে তুলতে চাই। আপনার বাদরামি, বাচ্চামি, আপনার সাথে যুক্ত যত যা আছে সব কিছু আমি নিজের করে গ্রহণ করতে চাই। আপনাকে আমি আমার জীবনের প্রথম ও শেষ নারী হিসাবে আমার ঘরে তুলতে চাই। ফারহানের কথায় পিহু কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। চোখ দিয়ে অজহরে পানি পড়ছে, হাত কাঁপছে। এতগুলো মানুষের সামনে ফারহান এভাবে তাকে চাইতে পারে কল্পনার বাইরে। ভীষণ অবাক, বিস্ময় সব মিলিয়ে কেমন এক অনুভূতি। তাকে চুপ থাকতে দেখে ফারহান নরম গলায় আকুতি ভরা সুরে ফের বলল, আপনি কি আমার এই চাওয়াগুলো পূরণ করতে রাজি? আমার জীবনসঙ্গী হতে রাজি? মিসেস ফারহান রাশেদ ভুইয়া হতে রাজি? পিহু ঠোঁট কামড়ে কাঁদছে, আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে বাঁধ ভেঙে। একবার পেছনে বাবা মা ভাইয়ের দিকে তাকাতে দেখে তাদের মুখেও হাসি। তারা মেয়ের তাকানো দেখে বুঝে নেয় মেয়ে তাদের ইচ্ছে বুঝতে চেষ্টা করছে। চোখ দিয়ে আশ্বাস দেয় তারা। পিহু একবার মেঘদের দিকে তাকিয়ে এগিয়ে আসে, হাত সামনে বাড়িয়ে দিয়ে পরপর কয়েকবার মাথা নাড়িয়ে বলল,
হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সারা জীবনের সঙ্গী হতে চাই। ফারহানের মুখেও হাসি ফুটে উঠছে, চোখে পানি চিকচিক করছে। আলতো হাতে পিহুর নরম হাত ধরে অনামিকা আঙ্গুলি রিং পরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে উপর থেকে আবারও গোলাপের পাপড়ি পড়তে থাকে, সাথে সবার হাততালির শব্দ। রুদ্র এগিয়ে এসে পকেট থেকে রিং বক্স বের করে পিহুর হাতে দেয়। পিহু কাঁপা কাঁপা হাতে ফারহানকে রিংটা পরিয়ে দেয়। সেদিন চৌধুরী পরিবার ও ভূঁইয়া পরিবার মেতে ওঠে উৎসবের আনন্দে। ছেলে মেয়ে বিয়ে বলে কথা, চৌধুরী বাড়ির খুশি রাখে কই। একসাথে দুই মেয়ের বিয়ে, সামিয়া রাফানের বিয়ের কথা চলছিল। এর মধ্যে রাফানের হঠাৎ ডিসিশনে সবাই মিলে সেদিন সিদ্ধান্ত নেয় একই ডেটে বিয়ে দেবার। বাড়ির কর্তারা একই সাথে দুই মেয়ের বিদায় দিতে রাজি না হলেও ফারহানের নিজের প্রেয়সীকে তাড়াতাড়ি নিজের করে পেতে বহু কষ্টে পরিবারে রাজি করিয়েছিল। সেদিন সবাই খুব খুশি ছিল। সুযোগ বুঝে সাদও ধাপ মেরেছিল নিজের ভালোবাসাকে মা বাবার সামনে দাঁড় করিয়ে। সুমনাও এনামুল চৌধুরী নিজের মেয়ে হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। ফারহানের ডাকে কল্পনা থেকে বের হয় পিহু। পিহুর মুচকি মুচকি হাসি দেখে ফারহান ভ্রুকুচকে চেয়ে বলল, কি ব্যাপার, হাসছো কেন? ফারহানের গাল টেনে বলল, হঠাৎ। ও কিছু না, আগের কথা মনে পড়েছিল। ফারহান প্রশ্ন করে উঠল, পিহু আমি যে তোমাকে কতবার ফিরিয়ে দিতাম, তারপর কেন আমার কাছে ঘুরে ফিরে আসতে? তোমার কি একটু রাগ হতো না আমার উপর? হেসে উত্তর দিল, নারী হয় যত্নের পাগল, যেখানে যত্ন পায় সেখানেই থাকে। আপনি মুখে যাই বলতেন, আপনার কাজকর্মে যত্নের ছোঁয়া পেতাম, তাই রাগ অভিমান হলেও ছেড়ে যেতে পারিনি। ফারহান নির্বাক চোখে চেয়ে, একটা মেয়ে তাকে এতটা ভালোবাসে ভাবতেই গা শিউরে ওঠে। পিহু আমার প্রতি কোনো রাগ আছে তোমার? মাথা তুলে তাকায়। আপনার নামে যখন প্রথম কবুল বলেছিলাম, তখনই আপনার প্রতি সব অভিমান খসে পড়েছিল। দ্বিতীয় কবুলের সব রাগও ঝরে পড়েছিল। আর তৃতীয় কবুলে আপনার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আরও 1000 গুণ বৃদ্ধি পেয়েছিল। ফারহান তার কপালে গভীরভাবে ভালোবাসার স্পর্শ দিয়ে বলল, ভালোবাসি জান, অনেক অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। সেদিন রাতে পিহু আরও 2-3 বার বমি করেছিল। সকালে এরশাদুল চৌধুরী ফোন করে দাওয়াত দিতে মেয়ের অসুস্থতার খবর শুনে চিন্তিত হয়ে পড়েন। ফারহান আশ্বাস দেয় একটু পর ডাক্তার দেখিয়ে নিয়ে যাবে। তারপর পিহুকে নিয়ে নাস্তা করে বের হয় মেডিকেলের উদ্দেশ্যে। আব্বু, এই যে এই বুকে আপনার প্রতি বেলার ওষুধ আলাদা করে রাখা আছে, আপনি কিন্তু এসে চেক করে কয় বেলা খেয়েছেন। আর মা, আপনার প্রেশার ফালস প্রথম রেখেছি, যদি শরীর খারাপ লাগে সবার আগে ডায়াবেটিস পরীক্ষা করবেন। মিয়া সে কখন থেকে শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে সে কয়েক বছরের জন্য বাপের বাড়ি যাচ্ছে বাচ্চা কাচ্চা রেখে। ফারুক তালুকদার হেসে বলল, 2 দিনের জন্যই তো যাচ্ছিস মা, এত টেনশন করতে হবে না। এই বুড়ো বুড়ি বিন্দাস থাকতে পারবে। সামিয়া সব গুছিয়ে রাখতে রাখতে বলে, সামনে থেকে বারবার বলে খাওয়াতে হয় ওষুধ, না থাকলে তো ওষুধ কি জিনিস মনে থাকবে না আপনার। আসিয়া খালা, আপনি কিন্তু রান্না শেষ করে রান্নাঘর সুন্দর করে গুছিয়ে তারপর যাবেন, রুংনা যেন না থাকে। আচ্ছা মা, চিন্তা কইরো না, তুমি কেমন কাজ করতে দেখছি তো, এমনি গুছাইয়া রাখুন। তুমি যাও রেডি হও গিয়ে, রাফানের বাবা আইলে তো যাইতে হইব। সামিয়া আর কথা না বাড়িয়ে সব গুছিয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে তৈরি হতে। একটু পরে বেরোবে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। ভাবতেই মনটা খুশি হয়ে যাচ্ছে। তালুকদার কর্তাকর্তি বসে আছেন, মুখে তাদের খুশির ঝলক। মেয়েটা সংসারটাকে একদম নিজের হাতে নিয়েছে, সবকিছু সামনে রাখে। আমাদের ছেলে বেশি বেশি হিরোর টুকরোই এনেছে গো, আল্লাহ যেন তাদের ভবিষ্যৎ আরও সুখে রাখে। রাফান কেবলই বাসায় ফিরেছে। রুমে ঢুকতে তার প্রিয়তমা স্ত্রীকে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হতে দেখে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। সামিয়া আয়নায় রাফানের দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। তার হাসি দেখে রাফান চোখ মুখ খিচে বলে ওঠে, উফো, এখানেই তো মরে যাই। তার কথায় সামিয়া খিলখিলিয়ে হেসে ওঠে, তাকে ছাড়িয়ে বলে, হয়েছে, আগে ফ্রেশ হয়ে আসুন, ওই যে কাপড় রাখা আছে বিছানায়। মাথা নেড়ে চলে যায় বাথরুমে। ফ্রেশ হয়ে বেরোতেই দেখে সামিয়া শাড়ির আঁচল ঘাড়ের দিকটায় পিন মারতে চেষ্টা করছে। তা দেখে সে এগিয়ে গিয়ে তার হাত থামিয়ে দেয়। পিন নিজের হাতে নিয়ে সুন্দর করে পিনটা লাগিয়ে দেয়। তারপর ঘাড়ে পড়ে থাকা চুলগুলো এক হাতে সরিয়ে সেখানে নিজের ঠোঁটের ছোঁয়া এঁকে দেয়। সামিয়ার সঙ্গে সঙ্গে চোখ বুজে নেয়। তা দেখে তাকে নিজের দিকে ফিরিয়ে দুগাল নিজের হাতের মুঠোয় নিয়ে কপালেও একবার নিজের ঠোঁট চালায় রাফান। তুমি এত আদরে কেন বউ? সামিয়া চোখ মেলে তাকাতে নিলে তার চোখের উপরে আবারও ঠোঁট ছোঁয়ায়। আলতো করে বুকে জড়িয়ে নেয়। সামিয়ার চোখের কোনায় পানি।
আমাকে এত ভালোবাসেন কেন? কারণ তুমি আমার আদরে পাখি, আমার একান্ত সুখ। শক্ত করে জড়িয়ে ধরে রাফানকে, মনে মনে কয়েকশোবার আলহামদুলিল্লাহ বলে নেয়। প্রতিক্ষণেই সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। সে বিশ্বাস করত আল্লাহ তার বান্দার জন্য উত্তম পরিকল্পনা করে রাখে, আর সেই বিশ্বাস তার দিনকে দিন আরও গভীর করছে। একজন একজন নারীর সুন্দর একটা সংসার আর স্বামীর ভালোবাসা ছাড়া আর কী বা চাওয়ার আছে? এগুলো যারা পায় তারাই পৃথিবীর সুখী মানুষ। সকাল থেকে চৌধুরী বাড়িতে যেন উৎসবের আমেজ, কারণ আজ 2 মেয়ের জামাই আসবে। বাড়ির 2 পুত্রবধূ সকাল থেকেই ব্যস্ত রান্নার আয়োজনে। মেয়েকে বারবার কড়া ভাষায় বলে দিয়েছে, রুদ্র বেশি কাজ কম করো না, ভারী কাজ তো একদমই না। কিন্তু কে শোনে কার কথা? একের পর এক প্রিয় রান্না তৈরি হচ্ছে, জামাইদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। মেঘ সেই থেকে একটানা হেসেই চলেছে। তার এই হাসি সুমনার চোখে যেন বাড়তি খোঁচা। গাল ফুলিয়ে তরকারি নাড়তে নাড়তে সে মুখ গোমরা করে বসে আছে। সুমনার সেই প্যাঁচার মতো মুখ দেখে মেঘ আর সামলাতে না পেরে খিলখিলিয়ে হেসে উঠল। বলেছিলাম ফু দিয়ে খা, তা না গরমটাই মুখে নিলি, জিহ্বা কার পড়েছে? সুমনা ক্ষিপ্ত হয়ে উত্তর দিল, আমার মুখ পড়েছে আর তুই হাসছিস? আসলেই যারা শয়তান হয় হিংসুটে হয়। আমার খাওয়া দেখে তুই হাসছিস? কিছুক্ষণ আগে তরকারির ঘ্রাণে লোভ সামলাতে না পেরে সুমনা তড়িঘড়ি করে গরম তরকারি মুখে তুলে নেয়। ফলস্বরূপ মুখ পুড়ে যায়। আর সেই দৃশ্য দেখে মেঘের হাসি। তবে এটাও সুমনার নতুন কিছু নয়। প্রায় রান্না করতে করতে না দেখে না ফু দিয়ে গরম খাবার মুখে তুলে ফেলে। প্রতিবারই মুখ পুড়ে যায় আর মেঘ বারবার সাবধান করে। যাই হোক, তাদের 2 জায়ের সংসার এভাবেই চলছে। খুনসুটি আর হাসি ঠাট্টার ভেতরে দিয়ে বেশ মিলেমিশে কাটিয়ে দিচ্ছে। দুপুর 12টার মধ্যে বাড়িতে পৌঁছে যায় 2 মেয়ে আর তাদের জামাই। সবাই মিলে ওয়েলকাম করে নেয় অতিথিদের। পিহু সামিয়া একে অপরের মুখের দিকে কয়েকবার তাকায়, কয়েক পলক। দুজনের চোখের ভাষা একই। কই ছিল এ বাড়ির মেয়ে, আর এখন মেহমান হয়ে আসতে হয়। মেঘ আর সুমনা তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে, আর বাকিরা মেয়ে জামাইদের নিয়ে গল্পে মেতে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই রুদ্ররাও এসে পড়ে। আজ বিশেষ করে পরিবারের সঙ্গে থাকার জন্য কাজ ফেলে এসেছে তারা। সকলের কোলাহলের মাঝে হঠাৎ রুদ্র গলা খাকারি দিয়ে উঠে দাঁড়িয়ে বাড়িতে নতুন মেহমান আসতে চলেছে। কথাটা বলতেই সবাই চুপ হয়ে যায়। কৌতূহলী দৃষ্টি একসাথে ছুটে আসে রুদ্রের দিকে। মায়ের কে আসবে রে রুদ্র? প্রশ্নে রুদ্র একবার মেঘের দিকে তাকায়। মেঘ তখন লজ্জায় মাথা নিচু করে রেখেছে। পিহু, সাদ, সামিয়া, তাহমিদ একে একে সবাই প্রশ্নের ঝড় তুলতে থাকে। রুদ্র তাদের কৌতূহলকে থামিয়ে মৃদু হাসিতে বলল, এ বাড়ি মাতিয়ে রাখতে আসবে কেউ একজন। মুহূর্তে ঘরে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। সকলের চোখে চাহনি অবাক। রুদ্র উঠে মিষ্টির বক্স এনে দাদি আর ইরশাদুল চৌধুরীর সামনে ধরল। বুড়ি, তোমার নাতনির ঘরে পুতি আসতে চলেছে। আব্বু, তুমি দাদা হতে যাচ্ছ। কয়েক সেকেন্ড যেন সময় থমকে দাঁড়ালো। সবাই অবাক হয়ে যায়, বুঝে ওঠে না কিভাবে প্রতিক্রিয়া জানাবে। পরপরই পিহুরা চিৎকার করে লাফিয়ে ওঠে খুশিতে। মেঘকে ঘিরে ধরে চারপাশ মাতিয়ে তোলে তারা। তাহমিদ, সাদ, পিহু যেন পারলে এখনই মেঘকে মাথায় তুলে নাচে। ফুপু, চাচা হওয়ার আনন্দে কেউ জায়গায় স্থির থাকতে পারছে না। সিদ্দিকা বেগমের চোখ বেয়ে পানি পড়ছে। তিনি দাদি হবেন। সঙ্গে সঙ্গে নিজের গলার স্বর্ণের চেন খুলে মেঘের গলায় পরিয়ে দেয়। তার পুরো মুখ জুড়ে আদরে ভরিয়ে দেন তিনি। এমনকি তখনই কড়া গলায় ঘোষণা করে বসেন, আজকের পর থেকে তোমার রান্নাঘরে ঢোকা নিষেধ। তাহেরা বেগমও একই সুরে সায় দিলেন। অন্যদিকে পিহরা তো আর থেমে নেই। বাচ্চার নাম রাখা থেকে শুরু করে ভবিষ্যতের সব প্ল্যান ঠিক করা শুরু হয়ে দিয়েছে। যেন এখনই বাজারে গিয়ে কেনাকাটা করে ফেলার প্রস্তুতি নিচ্ছে তারা। এশাদুল চৌধুরী আনন্দে উদ্বেল হয়ে ভাইকে সঙ্গে নিয়ে মিষ্টি বিলাতে বেরিয়ে গেলেন। চৌধুরী পরিবারের প্রথম বংশধর আসতে চলেছে বলে কথা। ভাই বোন, মা বাবা সবার চোখে মুখে তখন এক অপার উল্লাস। এই আনন্দ উন্মাদনার ভিড়ে দাঁড়িয়ে রুদ্র এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হয়তো সেই নিঃশ্বাসে মিশেছিল স্বস্তি, তৃপ্তি আর অদ্ভুত এক দায়িত্ববোধের ছোঁয়া। 7 বছর পর আম্মু, বনু কাঁদে। আম্মু। বলতে অধৈর্য হয়ে 6 বছরের ছোট্ট শেহরাজ চৌধুরী রুদ্রান নিজেই তার 1 মাস বয়সী ছোট বোনকে কোলে তুলে নেয়। কাঁপতে থাকার ক্ষুদ্র হাত দুটো দিয়ে বোনকে সাবধানে আগলে রাখে। তারপর আস্তে আস্তে কোলে দোলায় ছোট রোদেলাকে। না বনু, ডোন্ট ক্রাই। এই তো ভাইয়া আসি। তোমার ভাইয়া আসে তো। স্টপ কেয়ারিং, স্টপ। ভাইয়া থাকতে কিছুই করতে পারবে না। অদ্ভুতভাবে তার কণ্ঠেই থেমে যায় ছোট্ট রোদেলার কান্না। ছোট ছোট চোখ মেলে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। দৃশ্যটা দেখে শেহরাজের মুখ উজ্জ্বল হয়ে ওঠে খুশিতে। বোনের গালে পরপর কয়েকটা চুমু খেয়ে এসে বলে ওঠে, দ্যাটস মাই গুড বনু। ম্যাম বলেছে যারা কথা শোনে তারা গুড হয়। তুমিও আমার কথা শুনবে, ওকে?
1 মাসের শিশু হয়তো পুরোটাও বোঝে না, কিন্তু ভাইয়ের কথায় অকারণেই হেসে ওঠে, আর বোনের হাসিতে শেহরোজও হেসে উঠল। তাদের সেই হাসি যেন ভাই বোনের বন্ধনকে এক অদ্ভুতময় বেঁধে ফেলল। দরজায় দাঁড়িয়ে মেঘ আর রুদ্র চুপচাপ উপভোগ করছে এই দৃশ্য। ছেলের ডাকে ছুটে এসেছিল মেঘ, কিন্তু রুদ্র তার হাত ধরে আটকে দেয়। মুহূর্তটা এতটাই অনন্য যে স্মৃতির পাতায় ধরে রাখতে ভিডিও করতে ভুল করেনি সে। রুদ্রর মন পড়ে যায় শৈশবের দিনের কথা। সেও তো ঠিক এভাবে আগলে রাখতো নিজের বোনকে। হঠাৎই বোনের কথা মনে পড়তেই ভিডিওটা পিহুর কাছে পাঠিয়ে দেয়। পিহু নিশ্চুপ বসেছিল, হঠাৎ নোটিফিকেশন ভেসে ওঠে রুদ্রের পাঠানো ভিডিও, সাথে একটি মেসেজ, ঠিক যেন ছোট্ট রুদ্র আর পিহু। প্লে করতেই চোখ ভিজে ওঠে তার। ভিডিওর দৃশ্য যেন তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই শৈশবে। চোখের সামনে ভাসতে থাকে তাদের ভাই বোনের ছোট থেকে বড় হওয়ার মুহূর্তগুলো। ভাইয়ের আগলে থাকা ছোট পিহু আজ সংসার, স্বামী, সন্তান নিয়ে ব্যস্ত। সময় কত দ্রুত পেরিয়ে যায় ভাবতেই অবাক লাগে। আম্মু, কাঁদছো কেন? কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলেছে? একবার খালি বলো, আমি গিয়ে ওকে মেলে আসবো। এত সাহস আমার আম্মুকে কাঁদায়? ছেলের সকল ও সরল উক্তিতে পিহুর ভাবনায় ভাঙন ধরে। চোখ মুছে ফাজানকে টেনে কোলে বসায়। এসব বলে না ফাজান, মারামারি খুব খারাপ কাজ। কিন্তু আম্মু, তোমাকে কেউ কষ্ট দিলে আমি মারবো। ছেলে দৃঢ় কণ্ঠে কিছুক্ষণ চেয়ে থাকে। রাগ ঠিক বাপের মতোই পেয়েছে। হালকা হেসে গালে চুমু খায়। আম্মুকে কেউ কষ্ট দেয়নি। দেখো রোদেলা ভাইয়ার সাথে কত খেলা করছে। ভিডিও দেখতেই ফাজান হঠাৎ আবদার করে বসে। ঠিক আম্মু, আমার একটা বনু লাগবে। তখনই ফারহান ঘরে ঢোকে। মা ছেলেকে একসাথে বসে থাকতে দেখে এগিয়ে আসে। ছেলেকে কোলে তুলে পিহুর পাশে বসে গম্ভীর গলায় বলল, তোমাকে না কতবার বলেছি এই অবস্থায় ফাজানকে কোলে নেবে না। কিন্তু ফাজান তার আবদার বাবার কাছেও চালিয়ে যায়। আব্বু, আমার একটা বনু লাগবে। ছেলের কথায় হেসে ফারহান উত্তর দেয়, আর কটা দিন ওয়েট করো বাবা, তোমার ছোট্ট বোন আসতে যাচ্ছে আমাদের মাঝে। বাবার কথায় ফাজান আনন্দে লাফিয়ে ওঠে। ইয়ে, আমার বনু আসবে, আমিও কোলে নেব। ইয়ে। ছেলের উচ্ছ্বাস দেখে পিহু ফারহানও হেসে ওঠে। সব সুখ তো এখানেই, ছেলের হাসিতেই। এবার জলদি রেডি হও, নানুর ওখানেও তো যাব। তোমার মেঝো মামার বাবু আসবে আজকে। ইয়ে, খালি বাবু আর বাবু। ছেলের সরল মন্তব্যে পিহু ফারহান একে অপরের দিকে তাকিয়ে জোরেই হেসে ওঠে। বললাম শাড়ি পরতে হবে না। মিষ্টি আঁচল গুছাতে গুছাতে হেসে উত্তর দিল, তাই বললেই হয় নাকি? শাড়ি ছাড়া বউ বউ ফিল আসে না। রিক এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। যত্ন করে শাড়ি কুচি ঠিক করতে করতে বলল, এই অবস্থায় শাড়ি না পরলেও চলে, একটু এদিক সেদিক হলেই তো বিপদ। এত ভেবো না তো, কিছু হবে না। তুমি তো আছোই, আমাকে কি এমনি এমনি ছেড়ে দেবে নাকি? রিক উঠে দাঁড়িয়ে মিষ্টির গাল টেনে বলল। মিষ্টি তা তো আছি, তবুও ভয় হয় যে। মৃদু হেসে রিকের গলা জড়িয়ে বলল, রিক ও কিছু হবে না মশাই, দেখবে আমাদেরও রোদেলার মতো একটা মেয়ে হবে। হেসে জিজ্ঞেস করলো, রিক তোমার এত মেয়ের শখ? তবে ছেলে হলেও আলহামদুলিল্লাহ। হেসে বলল, সামি আল্লাহ যেন আমার মিষ্টি বউয়ের সব আশা পূর্ণ করে, আমিন। এবার চলো। আর সাফাত মন খারাপ করে বসে আছে। তাদের মুখের মলিনতা দেখে শেহরোজ এগিয়ে আসে। দুই ভাইকে জড়িয়ে ধরে ছোট্ট কণ্ঠে সাহস যোগায়। চিন্তা করিস না, আব্বু বলেছে তোমার একটা বনু আসবে, মেজো আম্মু সুস্থ হয়ে ফিরে আসবে। 5 বছরের শেজওয়ান চৌধুরী সামির আর 3 বছরের মারিশ চৌধুরী সাফাতকে শেহরাজের এভাবে আগলে রাখা যেন ঠিক রুদ্রের প্রতিচ্ছবি। পাশেই বসা এরশাদুল চৌধুরী আর এনামুল চৌধুরী বিস্ময় একে অপরের দিকে তাকিয়ে আছেন। রুদ্রের ছেলে দেখতে যেমন বাবার মতো, তেমনি বুদ্ধি আর দায়িত্বও হুবহু তার ছায়া। কেমন ঢাল হয়ে দাঁড়ায় ভাইদের জন্য। তখনই তামান্নার ডাক পড়ে, দ্রুত চলে আসো তো বাবারা, খেতে হবে নাকি? ছোট চাচির ডাক পেয়ে শেহরোজ ভাইদের নিয়ে দৌড়ে যায় টেবিলের দিকে। তারা বসতেই তামান্না একে একে খাবার তুলে দেয়, যত্ন করে খাইয়েও দেয়। চৌধুরী বাড়ির ছোট বউ মানে তাহমিদের একমাত্র স্ত্রী তামান্না শেখ ভীষণ প্রাণবন্ত আর মিশুক স্বভাবের। বড় যাদের অনুপস্থিতিতে সেই চেষ্টা করে সব আগলে রাখার। সাদ ভয়ার্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের সামনে। অল্প কিছুক্ষণ আগে সুমনাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক তখনই রুদ্র এসে উপস্থিত হয়। ভাইকে এমন মনমরা দেখে কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, চিন্তা করিস না, দোয়া কর শুধু। পাশ থেকে রাহুল আর সাফা এগিয়ে আসে। রাহুল ঠাট্টার সুরে বলল, আমি একটা নিয়ে আর আগ বাড়াচ্ছি না, আর তুই কি কাণ্ড করছিস বাপ?
একের পর এক ডাউনলোড দিয়ে যাচ্ছিস, দুই ছেলে এখন আবার। সাফা সঙ্গে সঙ্গে হালকা ধমক দিয়ে থামিয়ে দিল। চুপ করো তো, কি সব আজে বাজে বকছো? ছেলে সাথে আছে ভুলে গেছো? তাদের কথার মাঝে রুদ্র হেসে এগিয়ে এসে 6 বছর বয়সী রাদিফকে কোলে তুলে নিল। রাদিফও খুশি মনে রুদ্রের গলা জড়িয়ে ধরে। এর মাঝে সাদ রাহুলকে পিঞ্চ মেরে বলল, বড় ভাইয়ের থেকে ছোট ভাইয়ের জোর বেশি হলে তো জ্বলবেই। তাদের কথায় রাহুল কিছুটা থতমত খেয়ে যায়। সাফা চোখ কুঁচকে থাকে এই লাগামহীন কথোপকথন শুনে। বিরক্ত হয়ে চলে যায় তাহেরা বেগম আর সিদ্দিকা বেগমের দিকে। এরা একসাথে থাকলে যাতা বলে মুখের কোনো লিহাজ নেই। সেখানে গিয়ে দেখে সুমনার মাও বসে আছে। তাদের সাথে টুকটাক গল্পগুজবে মেতে ওঠে সে। এমন সময় রাফান এসে হাজির হলো। তার কোলে সাফিনকে দেখে সাদ এগিয়ে গিয়ে আদর করে ভাগ্নেকে কোলে তুলে নিল। রুদ্র আশেপাশে খুঁজতে খুঁজতে বলল, সাবা কোথায়? রাফান উত্তরে দিল, সাবা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, মা মেয়েকে ও বাড়ি পাঠিয়ে দিয়েছি। ভালো করেছিস। কথার মধ্যে রিকো হাজির হলো মিষ্টিকে নিয়ে। বান্ধবীর বাবু হবে বলে কথা। সে না এলে চলে। মিষ্টিকে দেখে সাফা ছুটে গিয়ে তাকে বসতে দিল। এই অবস্থায় আসতে গেলে কেন? মিষ্টি মুচকি হেসে বলল, সবাই একত্র হবে, আমি না আসলে যে এই মজা মিস করে ফেলবো। সাফাও হেসে উঠে তার সাথে কিছুক্ষণ পর ফারহানও চলে আসে। পিহুর ডেলিভারির তারিখও ঘনিয়ে আসার তাকে চৌধুরী বাড়িতেই রেখে এসেছে। যদিও পিহু জেদ করছিল এখানে আসতে। ফারহানকে দেখে রুদ্র এগিয়ে যায়, পিঞ্চ মেরে বলল, কিরে লেট লতিফ, আমার ভাগ্নে কই? ফারহান চোখ ছোট ছোট করে বলল, আগে গেলে বাগে খাই। রুদ্র হো হো করে হেসে উঠল, ভাব নিয়ে বলল, ছেলেও তোর কয়েক মাস আগে জন্ম দিয়েছি, মেয়েও। আবার আমিও তোর থেকে 3 দিনের বড়। এবার মানতে শিখ আব্বা কেডা। ফারহান রুদ্রের পিঠে চাপড় মেরে বলল, মুখটা বন্ধ কর শালা, নয়তো আরো আব্বা ডাক শোনার আগে বংশের বাতি নিভেই দেব। মাঝে বলে উঠল, সে যে বলেন, দুলাভাই রিয়েল আব্বা কিন্তু আমার হাত দুলুল। ভবিষ্যৎ ক্রিকেট টিম নিয়ে বাংলাদেশ মাঠে নামবে। প্রথম বিশ্বকাপ 7 ভাইয়ের ঘরেই থেকে আসবে। মুহূর্তেই রিকের কথায় এক একজন হেসে ওঠে। এদিকে বেচারা সাদ করা চোখে তাকিয়ে রিকের দিকে। তার লুক কিছুটা এমন, তোকে খালি একবার হাতে পাই। হাসি ঠাট্টা আর কিছুটা ভয়ের মাঝে সবাই অপেক্ষা করছে চৌধুরী বংশের নতুন অতিথির জন্য। করিডোর ভরা শুধু তাদের আত্মীয় স্বজনের মুখে। অবশেষে আধা ঘন্টা পরে অবসান ঘটল। ভেসে এলো ছোট শিশুর কান্না। মুহূর্তেই সবার মুখে ফুটে উঠল আনন্দের হাসি। সাদের চোখ টলমল করছে অশ্রুতে। কিন্তু ঠিক তখনই এক নার্স সাদা তোয়ালে জড়িয়ে ফুটফুটে এক বাচ্চা নিয়ে এসে বলল, মেয়ে হয়েছে। শুনেই সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। তাহেরা বেগম এগিয়ে গিয়ে নিজের নাতনিকে প্রথম কোলে তুলে নিলেন। আদরে ভরা চোখে বললেন, সাদের মতো হয়েছে। সাদ মুক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে পর মুহূর্তে ডাক্তারের উদ্দেশ্যে প্রশ্ন করল, আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার হেসে উত্তর দিল। এরপর সবাই নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, সেদিনই মা মেয়েকে বাড়ি নিয়ে যাওয়া হলো। চৌধুরী পরিবারে আরও এক নতুন পরীর আগমনে আনন্দের হাওয়া যেন আরও দীর্ঘ হলো। তাহমিদ ভাতিজিকে কোলে নিয়ে বসে আছে অনেকক্ষণ। একবার একে আদর করছে তো একবার রোদেলাকে আদর করছে। বেশ কিছুক্ষণ তাদের সাথে সময় কাটিয়ে শেষে সাদের কোলে ফিরিয়ে দিয়ে নিচে চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে তাহমিদ আকাশের দিকে তাকিয়ে হঠাৎই চোখ ভিজে উঠল তার। তামান্না বারান্দায় এসে পাশে দাঁড়াতেই অবাক হয়ে যায়। তাহমিদ তার চোখে পানি। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, ঠিক আছো? তাহমিদ নিজেকে সামলে হেসে দীর্ঘশ্বাস ফেলে বলল, শখ ছিল আমারও একটা মেয়ে হবে। মেয়েকে আর বুড়িকে একই রকম সাজাবো, কিন্তু বুড়িটা সেই অবধি অপেক্ষাই করলো না। কোনো রকমে আমার বিয়েটা খেয়ে ফাঁকি দিয়ে চলে গেল। আজ 2 বছর হতে চললো। আমার শখ পূরণ হওয়ার আগেই চলে গেল। তামান্না তার কাঁধে হাত রেখে আলতো করে বলল, এভাবে বলো না, সবাইকেই মরতে হবে একদিন না একদিন। শুধু দোয়া করো দাদির জন্য। মেঘ পিহুদের সঙ্গে কথা বলা শেষ করে সবেমাত্র ঘরে এসেছে লাইট নিবানো দেখে। মোবাইলে তাকাতেই দেখে চোখে পড়ে রাতের 12টা। মহিলা সমাজের আড্ডা কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? তার উপর এখন সকলের সংসারের গল্প স্বল্প, একটু তো সময় লাগবে। নিজে নিজে হেসে এগিয়ে যায়। রুমের লাইট অন করতে হঠাৎ কিছু একটা মনে পড়তেই থেমে যায়। সঙ্গে সঙ্গে মোবাইলের টর্চ অন করতেই চোখের সামনে ভেসে ওঠে এক অপরূপ সুন্দর দৃশ্য। মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে বিছানার দিকে। সেভাবেই ঠিক ততক্ষণ যে সে তাকিয়েছিল নিজেও জানে না। এভাবেই সে কতক্ষণ তাকিয়েছিল সে নিজেও জানে না। দৃশ্যটাই এমন যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। রুদ্র এক হাতে পরম যত্নে মেয়েকে আগলে রেখেছে। তার বুকের উপরে ছোট্ট রোদেলা আরামে ঘুমাচ্ছে। অন্য হাতের বাহুতে শেহরাজ। 2 হাতে বাবাকে আঁকড়ে ধরে গভীর নিদ্রায় সে স্বপ্নীল ঘুমে নিযুক্ত।
হয়তো রুদ্রেরও চোখে লেগে এসেছে ছেলে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে। নিজের শরীরও বিশ্রাম পেতে শুরু করেছে। মেঘের চোখ বেয়ে অজান্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এই মুহূর্তে তার সব সুখ যেন এক জায়গায় মিলিত হয়ে কত সুন্দর একটি দৃশ্য গড়ে তুলেছে। সঙ্গে সঙ্গে সে ছবি তুলে নেয় স্মৃতির পাতায় এই মনোমুগ্ধকর মুহূর্তটি ঝুলিয়ে রাখতে। তাদের আর ডিস্টার্ব না করে ধীরে পায়ে বারান্দায় চলে যায় মেঘ। আজকের আকাশও ভীষণ পরিষ্কার, চারটি স্পষ্ট আকাশের পানে তাকিয়ে বুক ফুলিয়ে আনন্দের সহিত মেঘ বলে উঠল, আব্বু দেখো তোমার মেয়ে কত সুখে আছে। এখন আর তোমার কাছে দুঃখ বলতে আসতে হয় না, সুখ বলতে আসি। দেখতে দেখতে চোখে নিমিষে কেটে গেল আরও 6টি বছর। সময় নদী স্রোতের মতো গড়িয়ে যাচ্ছে, কোনো থামাথামির নাম নেই। সকাল 8টা। চৌধুরী বাড়ির ডাইনিং টেবিলে বসে নাতনিদের নিয়ে গল্পে মগ্ন এশাদুল চৌধুরী ও এনামুল চৌধুরী। আজ বাড়ির সবচেয়ে ছোট 2 সদস্যদের মধ্যে প্রথম স্কুল যাওয়ার দিন। সেই নিয়ে হাজারো প্রশ্নে দাদাদের কানে ঝড় তুলছে তারা। ভাই, মানুষ স্কুলে কেন যাচ্ছে? রোদেলার কৌতূহলী প্রশ্নে এশাদুল চৌধুরী হেসে বললেন, স্কুলে যায় পড়াশোনা করতে। ওনার উত্তর শুনে পাশ থেকে আরেকজন প্রশ্ন দেয়, তো পড়াশোনা করে কি হয়? সোহরের জিজ্ঞাসা দাদা মুচকি হেসে উত্তর দিলেন, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কথাটা শুনে শেহের খানিক ভেবে হঠাৎ বলে উঠল, নাতি কিন্তু আমরা তো পড়াশোনা না করে পাপ্পার গাড়িতে চলি। সকল যুক্তিতে দাদারা দুজনেই থমকে দিয়ে একে অপরের দিকে তাকালেন। তারপর মুহূর্তে হাসিতে ভেঙে পড়লেন। তাদের হাসির শব্দে সিঁড়ি দিয়ে নামতে থাকা তাহেরা আর সিদ্দিকা বেগম ভ্রুকুচকে বললেন, ওদিকে আমাদের রেখে কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? মেঘ আর সুমনা রান্নাঘর থেকে নাস্তা এনে টেবিলে রাখছিল। মেঘ এগিয়ে এসে চেয়ার টেনে হেসে বলল, ওদের আজগুবি কথা শুনেই মা আপনারা বসে পড়ুন, আমি ওদের খাইয়ে দিচ্ছি, স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। মেঘের কথা শুনে সেহের ভ্রুকুচকে প্রশ্ন ছিল, আমরা শুধু স্কুলেই যাব, তানা যাবে না? আর তামনার ছেলেকে ফিডার খাওয়াতে খাওয়াতে হেসে বলল, তিহান এখন অনেক ছোট, একটু বড় হলেই তোমাদের সাথে সেও যাবে। তা শুনে সেহের ফের প্রশ্ন করলো, শাক ভাইয়া যাবে না? মেয়ে কিছু বলার আগেই চেয়ারে বসতে বসতে কেউ গম্ভীর স্বরে বলল, তোকে কতবার বলছি আমার নাম শেহরজ চৌধুরী রুদ্রান। শার্ক আবার কি স্টুপিড? শেহরাজের কথায় সাফাত পাশ থেকে বলল, ভাই। হ্যাঁ ভাইয়া, এই বনুটা নামের 12টা বাজিয়ে দেয়। এর কথায় সেহেরে নাক ফুলিয়ে তাকালো। রোদেলা খিলখিল করে হাসতে লাগলো। তাতে সেহেরের রাগ আরও যেন বেড়ে গেল। 2 হাত গুটিয়ে লাল গাল ফুলিয়ে বলল, যাও, আমি খাবো না, সবার সাথে আরি। বোনের অভিমানী মুখ দেখে সামির তার পাশে বসতে বসতে আদরে সরে গাল টেনে বলল, আমার বনুকে কে কি বলেছে? সেহেরে ঠোঁট উল্টে বিচারে দিয়ে বলল, দেখো না ভাইয়া, সাপুর বাচ্চা আমাকে বকেছে। সামির মিথ্যা হুঙ্কার দিল, এই সাফাত, আমার বোনকে বকবার সাহস কে দিল তোকে? আজকে তোকে দিব ইচ্ছে মতো। ভাইয়ের কথায় ছোট্ট সেহের গালে ফুটে উঠল অমায়িক হাসি। এভাবে ভাই বোনদের খুনসুটিতে ভরে গেল সকালের নাস্তার টেবিল। এরই মধ্যে সবাই খাবার দাবার শেষ করলো। রুদ্র 2 মেয়েকে নিয়ে বের হলো স্কুলের উদ্দেশ্যে। সঙ্গে সুমনাও যাবে। প্রথম দিন স্কুলে যদি কান্নাকাটি করে সেই চিন্তায় এসেছে। একেবারে ছুটি অবধি তাদের সাথেই থাকবে। রুদ্র ছেলের স্কুলে হাজির। অফিস রুম থেকে বেরিয়ে রেগে টেনে শেহরাজকে নিয়ে বের হচ্ছে স্কুল থেকে। এসব কি শেহরোজ, তুমি তাকে মারলে কেন? শেহরাজ গম্ভীর গলায় উত্তর দিল, বিকজ হি ডিজার্ভ ইট আব্বু। ছেলের এই কঠিন স্বভাব দেখে রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। তাই বলে একদম মেডিকেলে পাঠাবি? শান্ত হয়ে বলল। শেহরাজের চোখ লাল হয়ে উঠল, গর্জিয়ে উঠল, আব্বু, ও আমার বনুকে টাচ করবে বলেছে, তার এত সাহস? রুদ্র ছেলেকে গাড়িতে বসিয়ে ঠোঁটের কোণে জমে থাকা রক্ত পরিষ্কার করতে করতে বলল, টাচ তো করেনি। এত অ্যাগ্রেসিভ না হতে কতবার বলেছি তোমাকে? মারার বদলে প্রিন্সিপালের কাছে বিচার দিতে পারতে। শেহরাজ ফুঁসে উঠল, আমি কিছু জানি না। কেউ আমার জিনিসের দিকে চোখ তুলে তার চোখ উপড়ে ফেলতেও আমি পিছুপা হব না, বিকজ আমি আমার জিনিস হেফাজতে করতে জানি। রুদ্র থম মেরে গেল। এই ছেলেটা তার থেকেও 3 গুণ জেদি হয়েছে। আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। পথে হঠাৎ শেহরাজ গলার স্বর চেঞ্জ করে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, আম্মুকে ম্যানেজ করবে কিভাবে? রুদ্র ছেলের দিকে তাকিয়ে একবার নির্লিপ্ত স্বরে বলল, তুমি কাজ ঘটিয়েছ, তুমিই জানো। তোমাদের মা ছেলের মাঝে আমি নেই। শেহরাজ দুষ্টু ওকে দান, আমিও আম্মুকে বলবো। তুমি যে ফারহান চাচু আর রাহুল চাচুর সাথে বসে সেদিন সিগারেট খেয়েছিলে। রুদ্র হতভম্ব হয়ে গাড়ি থামালো। কি? তুমি দেখলে কিভাবে? যেমনই হোক দেখেছি। এখন ডিল করো, তুমি আমাকে বাঁচাবে, আমি তোমাকে বাঁচাবো। রুদ্র ছেলের দিকে চোখ রাঙিয়ে বলল, ওকে, ডিল ফাইনাল।
সে ঢুকতে তাদের স্বাগত জানালো মেঘ, খুন্তি হাতে দাঁড়িয়ে, চোখের আগের ছাপ। মাকে রেখে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্রের পেছনে লুকিয়ে পড়ে শেহরাজ। রুদ্র ও মিয়ে যায়। ছেলের সাথে যে স্বামীকেও ছাড়বে না সেটা ভালো করেই জানে। মেঘ রেগে বলে উঠল, আসুন আসুন গুণধর বাপ বেটা, ছেলেকে শাসন না করে মাথায় তুলেছেন না এখন। মেঘ রেগে আর কিছু বলতে যাবে এর আগেই বাপ ছেলে হাতের পেছন থেকে এক এক করে গোলাপ আর আইসক্রিম বের করে মেঘের সামনে ধরল। দুজনের মুখে এরকম স্ট্যান্ডি স্মাইল। তাদের এহেন কাণ্ডে মেঘ থেমে যায়। আস্তে আস্তে যেন রাগ গলতে শুরু করলো মেঘের। আনমনেই মুখে হাসি ফুটে উঠল। সুযোগ বুঝে শেহরাজও গিয়ে মাকে জড়িয়ে ধরল। আই অ্যাম সরি আম্মু, আর এমন হবে না। রুদ্র তাড়াতাড়ি বলল, হ্যাঁ হ্যাঁ, ভুল করেছে, এবারের মতো মাফ করে দাও বউ। সুমনা রান্নাঘর থেকে তাদের কথা শুনছিল, হাসি মুখে বলল, বাদ দে না মেঘ, ছেলেটা মাত্রই স্কুল থেকে ফিরলো। মেঘে দীর্ঘশ্বাস ফেলে ফুল আইসক্রিম ভেতরে নিয়ে চলে গেল। যেতে যেতে বলে গেল, আর একবার যদি এমন হয় ছেলের সাথে বাপকেও কানে ধরে দাঁড় করাবো। এখন চুপচাপ ফ্রেশ হয়ে টেবিলে এসে যেন বসে দুজন। মেঘের মুখে হাসি লেগেই আছে। বাপ ছেলে যে ফোন দিয়ে এসেছে সে ভালো করেই জানে। শেহরাজ সবে গোসল করে রুমে ঢুকেছে, হঠাৎ 3 বিচ্ছু এসে হাজির হয়, রোদেলা, শেহের ও আর সাফাত। রোদেলা উত্তেজিত স্বরে বলল, ভাইও সে এখন গান পারে, তোমাকে শোনাবে। সাফাতও লাফিয়ে উঠল। সঙ্গে হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বনু অনেক সুন্দর গান শিখেছে, শুরু কর বনু। সঙ্গে সেহের ভাবসহ চিরুনি হাতে মাইক বানিয়ে গেয়ে উঠল, হামকো তুমসে প্যার হো গয়া। রোদেলা আর সাফাত সঙ্গে চিল্লিয়ে উঠল। আবার সেহের চেঁচিয়ে গাইল, জিয়ার বেকার হায়। আবারও তারা, টুরুরুরু টুরুই টুরুরুরু রুরুই। এবার সেহেরের ডান হাত উঁচিয়ে গান ধরল। ইজারা মেরি বুলবুল। রোদেলারা বাকি সুর দিতে যাবে তার আগে শেহরাজ রাম ধমক দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তিনজনে থরথর করে কেঁপে উঠল। সেহের ভয়ে দৌড়ে গিয়ে সাফাতের পিছে লুকালো। স্টুপিডের দল, গান গাচ্ছিস না, শব্দ দূষণ করছিস, যা এক্ষুনি বের হয়তো আমার রুম থেকে, গো। শোনা মাত্রই সবাই ভয়ে তাড়াহুড়ো করে বের হয়ে গেল। তবে সেহের আবার ফিরে এসে দরজার ফাঁক করে হালকা উকি দিয়ে বলল, শেহের ভাই, আমি তো এখন গান গাইতে পারি, তোমার ওই গিটারটা চালাতে দিবে না? শেহরাজ আবার ধমক দিতেই সে এক দৌড়ে উধাও। এই সম্মান দিয়ে কথা বল, আমি তোর 2 মাসের বড়। সর, তুই কোন খ্যাতের মোলা, তোকে সম্মান দিব? তোর নানার ক্ষেত্রের। এই যা হাট। তুই যা, ফুট। মুখোমুখি দাঁড়িয়ে শেহরাজ আর ফাজান ছোট থেকেই যেন এদের একে অপরের সঙ্গে সাপে নেউলের সম্পর্ক। তবে বাইরে কেউ তাদের মাঝে কিছু বলতে আসলে মুহূর্তেই জুট বেঁধে যায়। এই কি হচ্ছে কি? রুদ্র এগিয়ে এসে শেহরাজকে সরায়। ফারহানও পেছন থেকে দ্রুত এসে ছেলেকে টেনে ধরে। একজন দরজা দিয়ে বেরোতে যাচ্ছিল আর একজন ঢুকতে যাচ্ছিল। ব্যাস এতেই লেগে গেছে। রুদ্র ফারহান একে অপরের দিকে তাকাতেই পেছন থেকে পিহু প্রীতিকে নিয়ে ঢুকতে মেঘের আগে বলল, তোমাদের থেকে শিখেছে একজন আরেকজনের সাথে সতীনের মতো লেগে থাকতে। তো ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবে নাকি? মাঝে শেহের আর রোদেলা দৌড়ে গিয়ে প্রীতির গালায় ঝাঁপিয়ে পড়ল। ধীরে ধীরে সবাই জড়ো হলো ড্রয়িং রুমে। এরই মধ্যে সামিয়াও তার ছেলে মেয়ে নিয়ে উপস্থিত হয়। আজ তাহমিদের ছেলের 2 বছরের জন্মদিন উপলক্ষে ছোট্ট আয়োজন, সবাই একত্রিত হয়েছে। এদিকে বড়দের আড্ডা, অন্যদিকে ছোটদের হই হুল্লোড়ে জমে উঠল চৌধুরী ম্যানশন।